আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমরা যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছো তাদের সবার প্রতি শুভকামনা রইল। বিশেষ করে 41তম প্রার্থী যারা প্রিলি পরীক্ষা দিয়ে রিটার্নের জন্য অপেক্ষা করছো কিংবা যাদের মন খারাপ, আজকে আমার কিছু কথা শুনে যদি তাদের মন ভালো হতে পারে অথবা তাদের কাজে লাগতে পারে, কোনো না কোনোভাবে তাদের উপকারে আসতে পারে আমার কিছু কথা। তো আশা করছি আমরা সেইভাবে চেষ্টা করব। প্রথমে আমি বরাবরের মতোই আমি বলেছিলাম 19 তারিখ, আমাদের 19 তারিখ পরীক্ষার দিন আমরা বলেছিলাম যে আমি আজকে 21 তারিখে লাইভে আসব এবং 41তম এবং 43তম বিষয়ে আমাদের আপডেট অনলাইন এবং অফলাইনে, আমাদের অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস আমরা কখন শুরু করব, কিভাবে শুরু করব, এই বিষয়ে আমরা বিস্তারিত একটা আমাদের ধারণা দেবো আমাদের ছাত্রছাত্রীকে। আমরা অনেক ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে খুব ভালোবাসে, আমি জানি তারা খুব ভালোবাসে বলেই আমার প্রতি তারা অনেকাংশে অভিমান করে আছে অনেক ছাত্রছাত্রী, কারণ তারা আমাকে ভালোবাসে। কারণ যাকে ভালোবাসি তার প্রতি আমরা অভিমান করি, কিন্তু অন্য কারোর সাথে আমরা অভিমান করি না। এই জন্য আমার বিশ্বাস আমাদের অগণিত ছাত্রছাত্রী যারা অদিতিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, যাদের এই করোনার কারণে অস্বাভাবিক পরিস্থিতিতে যাদেরকে আমরা সত্যিকার অর্থে ফিজিক্যালি কোনো সার্ভিস দিতে পারিনি, তাদের জন্য আমি সত্যিকার অর্থে আমি দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, হয়তো আমরা অন্যদের দিক দিয়ে আমরা হয়তো ইলিগেল কাজ করলে হয়তো পারতাম, কিন্তু অন্যদের দিক দিয়ে আমরা এই দিকটা একটু পিছিয়ে ছিলাম। কিন্তু অনলাইনে আমরা কখনো সার্ভিসে কখনোই পিছিয়ে ছিলাম না। আমরা অন্যদের চেয়ে অনেক বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। ওকে, বিস্তারিত যাওয়ার আগে আমি শুধু প্রথমে জেনে নিতে চাই যারা যারা আমাকে আজকে দেখছো তারা কয়জন, কোথা থেকে দেখছো এবং তারা আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। বরাবর মতন প্লিজ একটু কমেন্ট করলে আমি খুব খুশি হব। তোমরা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। কারণ আজকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা, তোমাদের সিদ্ধান্ত খুব, কারণ একটা সিদ্ধান্ত জীবনে অনেক খুব গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু সিদ্ধান্ত নেবার বিষয়, তো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় আজকে কিছু কথা শোনার পরে তোমাদের যদি মনে হয় যে এই সিদ্ধান্তটা তোমাদের জীবনে দরকার আছে, তোমরা অবশ্যই আমার কথাগুলো তোমাদের কাজে লাগাইতে পারো। আর তোমাদের অপশনাল, তোমরা শুনতেও পারো, নাও শুনতে পারো, ঠিক আছে। আর প্লিজ আজকে আমি বলবো তোমাদের প্রত্যেকের প্রতি আমার আজকে ইয়ে থাকবে, তোমরা একটু প্রিলি এবং রিটেন কোর্স এবং প্রিলি কোর্সের জন্য যারা অপেক্ষা করছো, ইভেন ব্যাংকের কোর্সের জন্য যারা অপেক্ষা করছো, তারা দয়া করে আমাকে একটু সহযোগিতা করো। তোমরা একটু শেয়ার করতে হবে, কমেন্ট এবং শেয়ার করে তোমরা বরাবরের মতন তোমাদের ভালোবাসার আরেকবার প্রমাণ দাও যে তোমরা সত্যি আমাকে ভালোবাসো এবং আমি তোমাদেরকে ভালোবাসি। আমিও চেষ্টা করবো আমি তোমাদেরকে ভালোবাসি, আর তোমরাও চেষ্টা করো তোমরা আমাকে ভালোবাসো। আর ভালোবাসার প্রথম প্রমাণ হচ্ছে আগে শেয়ার করো। হ্যাঁ, ঠিক আছে। সো লাভ ইজ অল অ্যাবাউট গিভিং অ্যান্ড টেকিং, লাভ ইজ অল অ্যাবাউট শেয়ারিং। শেয়ার না করলে কিন্তু বোঝা যাবে না ইউ লাভ মি, তাই না? তো অতএব প্লিজ কিপ শেয়ারিং, সবাই শেয়ার করো। আমি প্রথমে আজকে প্রিলিমিনারি কোর্সের ব্যাপারে কিছু বলার আগে আমি রিটেন কোর্সের ব্যাপারে বিস্তারিত বলবো। মেইন টার্গেট রিটেন কোর্সটা 41তম রিটেন কোর্স, তারপরে আমি প্রিলি নিয়ে কথা বলবো। এরপরে যদি আজকে সময় পাই তাহলে ব্যাংকের বিষয়ে কথা বলবো, অথবা কালকে কথা বলবো। কালকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ। আজকে কারণ কালকে আমি ক্লাস দেবো, আজকে ক্লাসটা আমি দিতে পারবো না, কালকে আমি ক্লাস দেবো। ক্লাসটা আজকে যদি দেই শেষের দিকে দিতে হবে। তোমরা যারা ক্লাস করতে চাও একটু অপেক্ষা করতে হবে আজকে, কারণ আমি অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। অনেকে বাজারে অনেকভাবে কথা বলে, তো এই কথাগুলো আমার মনে হয় যুক্তি খণ্ডন করা দরকার কিছু। এই জন্য আসলে কিছু বলে প্রচারে প্রসার, আসলে আমরা তো প্রচার বিমুখ, নিজের কথা নিজে বলি না, এই কারণে অনেকে হয়তো জানেও না, ঠিক আছে। এই জন্য একটু বলি, কোচিং করলে অনেকে বলে যে কোচিং করা মানে ধাপ্পাবাজি, ব্যবসায়ী, আমরা ধান্দাবাজ, এটা সেটা অনেকভাবে বলে। তো আসলে এই জন্য কোচিং করার দরকার আছে কিনা, এটাতে কোচিং এর মাধ্যমে মানুষের উপকার হয় কিনা, এই বিষয়ে আমি কয়েকটা প্রমাণ দেখাবো আজকে, সামান্য কয়েকটা প্রমাণ দেখাবো। আর তোমাদের 41তম প্রিলি যারা পরীক্ষা দিয়েছ, এটা অনেকেই আসলে আমরা 35তম থেকে 41 পর্যন্ত যতগুলো বিসিএস পরীক্ষা প্রশ্ন হয়েছে, আমাদের অভিজ্ঞতা বলে 41-এর প্রশ্ন সবচেয়ে কঠিন হয়েছে এবং সবচেয়ে মানসম্মত প্রশ্ন হয়েছে। হ্যাঁ, বুদ্ধিদীপ্ত প্রশ্ন হয়েছে, এটা অবশ্যই সবাই স্বীকার করবে। এবং যেহেতু প্রশ্নটা দেখতে, এটাই আসলে বুদ্ধিমত্তার বিষয়, যে প্রশ্ন দেখতে সহজ কিন্তু আসলে সহজ নয়, তাই না? রবীন্দ্রনাথের মতন সহজ কথা যায় না বলা,
সহজে। আর এই প্রশ্ন হচ্ছে এরকম, দেখতে সহজ হয়েছে কিন্তু আনসারটা সহজ হয় নাই। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম। তাহলে আমরা এই এই সহজ প্রশ্নে আসলে অ্যাকচুয়ালি কত পায়, হ্যাঁ কত পায়, কত নম্বর কাটমার্ক বুঝতে পারে, এই বিষয়ে একটু আইডিয়া দেবো। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কেউ আসলে আমাকে বিজনেসম্যান বা এটা সেটা প্লিজ আমাকে আদারওয়াইজ না নিয়ে এটা তোমরা তোমরা এটাকে বিশ্বাস করতে পারো, বিশ্বাস নাও করতে পারো। বাট আমি চেষ্টা করেছি এই পর্যন্ত যে কোনো বিষয়ে আমি আমার যতটা প্রিডিকশন করা যায় করেছি, এবং আমি আমার প্রিডিকশন অনুযায়ী আমি দেখেছি আল্লাহ চেয়ে অনেক সময় ইনশাল্লাহ আমার প্রিডিকশন অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন হয়েছে। তো সেই হিসাবে আমার ছাত্রছাত্রীরা যারা বিশ্বাস করে আমাকে, তারা জানে যে আমি ফালতু কথা বলি না, অপ্রয়োজনীয় কথা এই সকল বিষয়ে আমি কখনো বলি না। আর যেটা বলি চেষ্টা করি কনক্রিট ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? আজে বাজে ইনফরমেশন দেই না, আর কথা বলার পরে গিলে ফেলি না। বারবার একটা বললাম, বলার পর কিছুক্ষণে গিলে ফেলবো, আবার সরি বলবো, এটা আমি আমার অবস্থান অনুযায়ী কখনো করি না, চেষ্টা করি না। কারণ কথা বলার আগে থিঙ্ক বিফোর ইউ স্পিক। তো চেষ্টা করি কথা বলার আগে ভেবে কথা বলার চেষ্টা করি। তাহলে এই জন্য আশা করছি আমার ছাত্রছাত্রী যারা আছে ওকে তারা বিশ্বাস করে, অনেকে তারা ভালোবাসে। তো আমি প্রথমে আমি তোমাদের চলে যাই, তোমরা অনেকে শেয়ার করছো, আশা করছি আর একটু শেয়ার করলে ভালো হয়, ঠিক আছে? আজকে আমি অদিতির সকল কোর্স সম্পর্কে বলবো, অনলাইন কোর্স এবং অফলাইন কোর্স। আমরা অদিতি অনলাইন কোর্সে কি কি পড়াবো, অদিতি অফলাইন কোর্সে কি কি পড়াবো, এবং অদিতির অফলাইন ব্রাঞ্চগুলা, লাইব্রেরিগুলা, অফিস কখন খুলবো, এটার একটা নির্দিষ্ট সময় আমরা বলে দিচ্ছি। আমাদের অগণিত ছাত্রছাত্রীরা যারা বিশেষ করে লাইব্রেরিতে যাদের পড়ার খুব দরকার হয়, অনেকে মেসে থাকে, মেসে পড়াশোনা হয় না, আমরা বুঝি যে তাদের একটা লাইব্রেরি ওয়ার্কার প্রয়োজন আছে, এবং আমাদের এই লাইব্রেরি তাদের জন্য অনেক দরকার। তাদের জন্য বলছি, তোমরা অনেক অপেক্ষা করেছো, আশা করছি তোমাদের অপেক্ষার সময় ফুরিয়ে আসছে। আমরা তোমাদেরকে আবার আগের অবস্থায়, আমরা করোনা পূর্বে যে অবস্থায় ছিলাম, যেভাবে সার্ভিস দেওয়ার আমাদের চেষ্টা করেছি, আমরা সেই অবস্থায় আবার ফিরে আসার আমাদের প্রত্যয় ব্যক্ত করছি ইনশাল্লাহ। ওকে, আমরা তোমাদেরকে যে কোনো ভাবে হোক আমরা তোমাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ, যেটা হচ্ছে আজকে আমাদের প্রথমে আমি বিস্তারিত যাওয়ার আগে আমি শুধু 41তম রিটেন কোর্স সম্পর্কে বিস্তারিত বলার আগে, কেন রিটেন কোর্স করতে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত বলার আগে, আর আমাদের কাটমার্ক নিয়ে কথা বলার আগে, আমরা শুধু 41তম পরীক্ষায় যে শীট নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি কারো কোনো প্রতিষ্ঠানের শীট নিয়ে আমার কোনো আফসোস নাই। কে কয়টা শীট দিল এটাও আমার মাথা ব্যথা না, আমি কি সেটাই আমার সবচেয়ে পরিচয়। আমি সবসময় বলি আমার কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি শুধু আমার নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি, এবং সবসময় চেষ্টা করি আমি আমার নিজেকে ক্রস করার চেষ্টা করি, আমি নিজেকে অতিক্রম করার চেষ্টা করি। আমি গতকাল থেকে আজকে ভালো করছি কিনা, কিংবা আজকে থেকে আগামীকাল ভালো করতে পারবো কিনা, সেটাই আমার প্রত্যয়, আমাদের বিশ্বাস, আমরা সেইটাই চেষ্টা করি। আমার কে প্রতিদ্বন্দ্বী, কে ভালো করলো, কে প্রথম, কে দ্বিতীয়, এটা নিয়ে আমি কখনোই ভাবি না, আর ভাবতে চাইও না। কে কয়টা সিট দিয়েছে, কিভাবে সিট দিচ্ছে, আমি সিট নিয়ে এইভাবে কথা বলতে চাই না, শুধু আমাদের সিটগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কারণ অনেকে ভাবতে পারে অদিতি মিথ্যা কথা বলছে কিনা, লতিফ স্যার মিথ্যা কথা বলছে কিনা। জাস্ট প্রমাণস্বরূপ আমি দুই একটা কথা বলি। আমি শুধু বলবো, আমি সবসময় বলে আসছি, আমি 41তম, 40তম, 38তম, 39তম বিশেষে আমি যেই যে জায়গাগুলোতে বলেছি, যেমন আমি বকাবুলারি শিট, এটা আমার নিজের অদিতি থেকে একটা শিট দেই বকাবুলারির উপরে, এই শিটটা আমার নিজের তৈরি করা, এবং এই শিটে মাত্র আমি 400 ওয়ার্ডকে সিলেক্ট করেছি, এবং এই 400 ওয়ার্ডকে আমি আমার ছেলেমেয়েদেরকে পড়াই। এবং আমি এটা আত্মবিশ্বাসের সাথে সবসময় বলি যে তুমি অন্যের 5000 ওয়ার্ড পড়ে যতটা কভার করতে পারবে, আমার এই 400 ওয়ার্ড পড়লে তুমি সাইকোলজিক্যালি ততটা এগিয়ে থাকতে পারবে। এবং এই বিশ্বাস থেকে আমি সবসময় একই কথা বলি, এবং এই বিশ্বাসের প্রমাণ হচ্ছে, যেমন 41তম প্রিলিমিনারিতে যারা পরীক্ষা দিয়েছ তারা হয়তো জানো না, আমাদের অদিতির যে ওয়ার্ডের, লতিফ স্যারের সিলেক্টেড 400 ওয়ার্ডের যে শিটটা আছে, এই শিটের মধ্যে থেকে 41তমতে আমি দেখাচ্ছি তোমাদের, 41তম বিশেষে এই শিটের 12 নম্বর পেজে, 12 নম্বর পেজে আমাদের শব্দটা দেখো, এই যে টার্স, দেখো টার্স শব্দটা স্পষ্ট আছে এখানে, TERS, টার্স। দেখো সিনোনিম, অ্যান্টোনিম আছে, এই দেখো টার্স শব্দটা আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তার মানে বুঝতে পারলাম এই 400 ওয়ার্ডের মধ্যে আমার এই শব্দটা ছিল, আছে, ঠিক আছে? এবং টার্সের অ্যান্টোনিম কি বলছে, ঠিক আছে? এরপর দেখো 40তম বিশেষে যারা দিয়েছ, 40তম বিশেষ যারা প্রিলিমিনারি দিয়েছে তাদের জন্য বলি, এই যে দেখো 40তম বিশেষে ডার্থের অপোজিট শব্দ কি, এই যে দেখো অ্যাবান্ডেন্স,
ডার্থের অপোজিট কি? অ্যাবান্ডেন্স। স্পষ্টভাবে দেওয়া আছে ডার্থ অ্যাবান্ডেন্স। এই যে 40তম বিসিএসে আসছে কিনা দেখো, এবং এটা পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6। আবার দেখো পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 দেখো 40তম বিসিএসে আসছে অ্যাপলের সমার্থক শব্দ কি? ডিসমে। অ্যাপলের সমার্থক শব্দ হচ্ছে ডিসমে। দেখো 40তম বিসিএসে দুইটা ওয়ার্ড আসছে এবং দুইটা ওয়ার্ডে আমার 3 নাম্বার পেজ, 400 ওয়ার্ডের 3 নাম্বার পেজ এবং 6 নাম্বার পেজ থেকে আসছে। এবং 41তম বিসিএসে একটা ওয়ার্ড আছে অ্যান্টোনিম, ওয়ার্ডের সিনোনিম থেকে অ্যান্টোনিম, এবং সেটা আমার ওয়ার্ডের এই 400 ওয়ার্ডের মধ্যে থেকে এসছে। তাহলে প্রমাণ করতে পারলাম যে লতিফ স্যার যে 400 ওয়ার্ডের শীট দিয়েছে, এই 400 ওয়ার্ডের পরে আমাদের ছেলেমেয়েরা 40তম বিসিএসে দুইটা ওয়ার্ড আসছে, দুইটা ওয়ার্ড কমন পড়েছে। 41তম বিসিএসে একটা ওয়ার্ড আসছে, একটা ওয়ার্ড কমন পড়েছে। তার মানে বুঝতে পারলাম যে লতিফ স্যার যে 400 ওয়ার্ড সিলেক্ট করেছে, এটা প্রমাণ সহকারে দিলাম যে এখান থেকে লতিফ স্যারের সিলেকশন মানে ঠিক আছে। ঠিক আছে, তো আশা করছি আমাদের ছেলেমেয়েরা যারা করে, কেন লতিফ স্যারের কথা বিশ্বাস করবে, এটা আমার মনে হয় ছেলেমেয়েরা বিশ্বাস করতে পারছো। ওকে, সবাইকে ধন্যবাদ। এটা পড়লে শুধু প্রিলি না, এই ওয়ার্ডগুলি পড়লে রিটেনেও কাজে লাগবে। এই ওয়ার্ডগুলি পড়লে রিটেনেও কাজে লাগবে, কারণ রিটেনে যেই গ্রামার 30 নাম্বারের মধ্যে অনেক সময় দেখা যায় 20 নাম্বারের শুধু ওয়ার্ড থেকে আসে। যারা এই ওয়ার্ডগুলি পড়বে তারা আমার এই রিটেনের ক্লাসে অনেকটা কভার করবে। আশা করছি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তারপরে আসো এই লিটারেচার 41তম প্রার্থীদের জন্য বলছি, লিটারেচার অদিতি লিটারেচার শিট, এটা আমার নিজস্ব শিট। লিটারেচার শিট এটা আমার নিজস্ব। এইটা লিটারেচার অনেক কঠিন প্রশ্ন হয়েছে, অনেক কঠিন। শুধু আমি বলি, আমরা সহজ করে পড়লে যদি এইটুকু পড়ে, এখানে মাত্র 22 থেকে 23 পেজ, 22 থেকে 23 পেজের একটা শিট, 22 থেকে 23 পেজের একটা শিট। আমি সবসময় বড়াই করে বলি যে প্রশ্ন যদি অ্যাভারেজ হয়, এই 22 থেকে 23 পৃষ্ঠার শিটে কমপক্ষে 10 থেকে 12 নম্বর কমন পড়বে, এবং সেটা পড়েছো। ঠিক আছে, 40তম বিসিএসে কিংবা 38তম বিসিএসে, 37তম বিসিএসে, 36তম বিসিএসে, এখানে এই শিট থেকে আমি যেটা পড়িয়েছি 35তম থেকে শুরু করে এই শিট থেকে 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 13 নাম্বার, 14 নম্বর পর্যন্ত কমন পড়েছে। আমাদের দেখো আজকে যেই পরীক্ষাটা হয়েছে 41তমতে, এখানে 7টা প্রশ্ন কমন পড়েছে। 7টা প্রশ্নের মধ্যে 1 নম্বরে দেখো যেমন বলা হয়েছে, 7 নম্বর পেজে যাও, যেমন শায়লক এটি কোথা থেকে নেওয়া? শায়লক চরিত্রটি মার্সেন্টো বেনিস, এখানে আছে দেখো তোমরা। 7 নম্বর পেজ। তারপরে যাও, তারপরে দেখাচ্ছি। এরপর আসো আমাদের 14 নম্বর পেজ। 14 নম্বর পেজে আসো ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার হচ্ছে ইজ এ নভেল, অ্যান্ড ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল বাই উইলিয়াম মেকপিস থ্যাকারি। এই যে দেখো 14 নম্বর পেজ, 14 নম্বর পেজ এটা আছে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এই দেখো এই যে 15 নম্বর পেজে দেখো দুইটা প্রশ্ন আসছে। 15 নম্বর পেজ থেকে দুইটা প্রশ্ন আসছে। একটা হচ্ছে এই যে H.G. ওয়েলস এর টাইম মেশিন, দ্য টাইম মেশিন কার লেখা? H.G. ওয়েলস। দেখো এটা আমার স্টামাক দেওয়া আছে, শুধু তাই নয় আমি স্টামাক দিয়ে রাখছি। ঠিক আছে, যেই প্রশ্ন আসছে ওইটাতেও স্টামাক দেওয়া আছে। তারপরে দেখো D.S. লরেন্সের এই যে লেডি চ্যাটার্লিজ লাভার এবং এই রেইনবাউ, লেডি চ্যাটার্লিজ লাভার, D.S. লরেন্স, লেডি চ্যাটার্লিজের D.S. লরেন্সের লেখা এটা, আর রেইনবাউ কার লেখা? ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে লেডি চ্যাটার্লিজ লাভার ইজ রিটেন বাই D.S. লরেন্স। ঠিক আছে, আর রেইনবাউ কার লেখা? তাহলে রেইনবাউ D.S. লরেন্সের লেখা। ঠিক আছে, এখানে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি। তারপরে আরো দেখো এই যে এখানেও আছে রেইনবাউ ইজ এ নভেল বাই D.S. লরেন্স, এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখো আবার এখানে দেখো লেডি চ্যাটার্লিজ লাভার ইজ এ নভেল বাই D.S. লরেন্স, এখানেও আছে। তারপরে দেখো এরপরে আছে প্রশ্ন আসছে যে রোমান্টিক পিরিয়ডের কবি নয় কে? রোমান্টিক পিরিয়ডের কবি নয় কে? তো 4টা অপশন ছিল, তার মধ্যে দেখো এখানে স্পষ্ট আছে T.S. ইলিয়ট ইজ এ মডার্ন পোয়েট। T.S. ইলিয়ট ইজ এ মডার্ন পোয়েট, তাই না? তো রোমান্টিক পিরিয়ডের মধ্যে তাহলে T.S. ইলিয়ট হচ্ছে মডার্ন পোয়েট, তার মানে উনি রোমান্টিক পোয়েট ছিলেন না, তার মানে এই প্রশ্নটা এখানে ছিল। তারপর দেখো শুধু তাই নয়, দেখো বার্থডে পার্টি, এই বার্থডে পার্টি কার লেখা? এই দেখো হ্যারল্ড পিন্টার। এই যে বার্থডে পার্টি হ্যারল্ড পিন্টার, পেজ নাম্বার 18, পেজ নাম্বার 18। আশা করছি যারা এইটুকু পড়তে পেরেছো, তাইলে আমরা দেখো এইটুকুর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7টা প্রশ্ন, এই তার বুঝতে পারছি এই অল্প জায়গার মধ্যে পরে যারা বিশ্বাস করতো, তারা বই না পড়ে যদি আমার কথা শুনে শুধু এইটুকু পড়তো, তাহলে তাদের মিনিমাম 7 নম্বর তারা নগদ পাইতো, এবং সাথে আরো যদি 2-3 নম্বর অতিরিক্ত পাওয়া যেত, তাহলে 8 থেকে 10 নম্বর এমনি থাকতো। তাহলে 15 নম্বরের মধ্যে যদি 7 নম্বর, 8 নম্বর বা 10 নম্বর পাওয়া যায়, তাহলে কেন আমরা এত পরিশ্রম করছি? আর যেই কোটেশন আসছে লিটারেচারে, এটা কেউ কারো বইয়ের মধ্যে কমন পড়ে নাই, অতএব আমাদেরও কমন পড়ে নাই, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই।
ঠিক আছে, কারো বইয়ের মধ্যে বড় বড় বইয়ের মধ্যে কমন পড়ে নাই। অতএব আমার এতটুকু শীটের মধ্যে 7টা প্রশ্ন কমন। আমি এটা নিয়ে আমি মনে করি অদিতির শীট পড়া উচিত। অদিতির শীটগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি বস্তুনিষ্ঠ, কারণ এই শীটগুলা আমি কাউকে দিয়ে করাই নাই। এই শীটগুলা নিজের তৈরি করা, এটা আমার পরিশ্রম করা। ইংরেজি প্রশ্ন আমার পরিশ্রম করা, অঙ্কের প্রশ্ন, অঙ্কের শীট তৈরি করেছি আমাদের স্যারদেরকে দিয়ে। অঙ্কের শীট আমরা স্যারদেরকে যে শীট করেছি, সোহাগ শিকদার, আলামিন, হ্যাঁ, শফিকুদ্দিন, এদেরকে দিয়ে আমরা কারেকশন করেছি অঙ্ক শীট, ঠিক আছে, করিয়ে তারপরে শীটগুলো আমরা দিচ্ছি। তাহলে এইভাবে প্রত্যেকটা শীট আমাদের অদিতি মডেল টেস্টের প্রশ্ন এইভাবে আমাদের শীট ইয়ে করে কালেক্ট করা, এবং আমার নিজের প্রশ্ন দেখা। এবার যে অদিতি মডেল টেস্টের প্রশ্ন করেছি সেই প্রশ্ন আমার নিজের কালেক্ট করা, এবং প্রশ্ন আমার নিজে তৈরি করা, আনসারও আমার সিলেক্ট করা আমার নিজের। তো এই হিসেবে বলতে পারি, মানে আমরা আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারি যে অদিতির শীট পড়ে কেউ লুজার হয় না। আমরা কম পড়াই কিন্তু বেশি কমন পড়াই, আমরা কম পড়িয়ে আসল জিনিসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জন্য অনেকে যারা কোচিং এর বদনাম করতে পারো, বাট অন্ধ হলেই তাই না প্রলয় বন্ধ হবে না, তাই না? আমরা যদি অন্ধ সাজি তাহলে আমরা সত্য দেখতে পারবো না। আমরা বিশ্বাস করি, আমরা দেখি, দেখার পর তারপরে মূল্যায়নটা করি। অনেকে অনেক প্রতিষ্ঠানের মানে তাদের পক্ষে বিপক্ষে কথা বলে, বাট আমি কারোর আসলে চাচ্ছি না, সত্য যেটা সত্যই। আমি জাস্ট এটাই দেখালাম। আমার যারা অ্যাকচুয়ালি গ্রামার ক্লাস করেছো, যারা অনলাইনে আমার গ্রামার ক্লাস করেছো কিংবা অফলাইনে আমার গ্রামার ক্লাস করেছো, আমি 1 বাই 1 কালকে ধরিয়ে দেব যে 20টা প্রশ্নের মধ্যে যে আমার কয়টা প্রশ্ন, আমার 20-এর মধ্যে কয়টা প্রশ্ন সরাসরি কমন ছিল, কয়টা আর পরোক্ষভাবে কমন ছিল কয়টা। 20টা প্রশ্নের মধ্যে 18টা প্রশ্ন আমি দেখাই দেবো যে আমার পড়ানোর মধ্যে থেকে সরাসরি কয়টা প্রশ্ন আসছে। 20টা প্রশ্নের মধ্যে 13 থেকে 14টা প্রশ্ন সরাসরি আমার লেকচারের মধ্যে আছে, ঠিক আছে। আমি এটা কালকে তোমাদেরকে আসতেছি, কালকে দেখাই দেবো। 43তমতে যারা অপেক্ষা করছো কিংবা 41তম আসো তাদেরকে দেখাই দেবো যে লতিফ স্যারের ইংরেজি ক্লাস করে 20টা প্রশ্নের মধ্যে 18টা প্রশ্নই কমন পড়েছে এত কঠিন পরীক্ষার মধ্যে। সেটা আমি প্রমাণ করে দেবো কালকেই, ঠিক আছে। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি সেটা বলে দেবো, ঠিক আছে। যাই হোক, যেটা হচ্ছে আশা করছি অনুরূপভাবে গণিতের প্রশ্ন যারা গণিত করেছে তারাও মিলাই দেখো গণিতের প্রশ্ন তাদের ইয়াতে কয়টা কমন পড়েছে। হ্যাঁ, গণিতের শীট থেকে হুবহু অঙ্ক উঠে দিছে, গণিতের শীট থেকে শুধু হুবহু অঙ্ক উঠে দিছে আমাদের শীটগুলো। আমি এটা কালকে আশা করছি এগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, যাই হোক, অনেক কথা বললাম। তোমরা যারা ধৈর্য ধরে বসে আছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু শেয়ার করো প্লিজ। আমি একটু বলতে হয়েছে, কারণ না বললে মানুষ বিশ্বাস করে না, তো কারণ প্রচারে প্রসার, বুঝতেই পারছো। এখন আমি তো বলি না বলে আসলে আমার প্রচার কম, ঠিক আছে। অনেকের অনেক চাপা আছে, আমার একটু চাপা কম, ঠিক আছে, চাপা সত্যি কম, ঠিক আছে। আমি হয়তো গল্প গুজব করি, গল্প বলি, হাসানো অর্থ যে চাপা না, কিন্তু আমি সত্যি আমার চাপা কম। আমি মানে ইয়ে হয়ে কথা বলতে পারি না, নিজের সম্পর্কে এক্সট্রা কোনো ফোকাস দিতে পারি না আসলে, আর দেইও না, দিতে চাইও না, ঠিক আছে। যেটা সত্যই, ঠিক আছে। ওকে, আর আজকে আমরা তাহলে মূলত যারা 43তম বিসিএসের জন্য আমাদের অদিতে ভর্তি হতে চাও, 44তম অ্যাডভান্স কোর্সে যারা অদিতে ভর্তি হতে চাও, তারা একটু আমাদের শেষের দিকে আমি তাদের সম্পর্কে বলবো, এবং ব্রাঞ্চ আমরা অনলাইনের যে বা আমাদের কোন কোন ব্রাঞ্চের সেমিনারগুলো কখন নিব, এই সেমিনারগুলো সম্পর্কে আমরা ডেট জানাই দেবো, ঠিক আছে। তো তোমরা সব বিস্তারিত জানতে পারবে। এবং এটা হচ্ছে 43তম বিসিএস, 44তম বিসিএস কিংবা 41তম বিসিএস এর রিটেন প্রার্থী, 43তম এবং 44তম প্রিলিমিনারি প্রার্থী যারা, তাদের জন্য একটা ঘোষণা দিচ্ছি। তারা আগামীকাল থেকে সন্ধ্যা 7টায়, আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত, আগামীকাল 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সন্ধ্যা 7টায় 43তম বিসিএস এর একটানা ফ্রি ক্লাস করতে পারবে 5 থেকে 6 দিন। এটা সিনিয়র মোস্ট টিচাররা ক্লাস নেবেন। 6 থেকে 7 দিন একটানা ফ্রি ক্লাস দিয়েছি। তোমরা ফ্রি ক্লাস করে তোমরা যাচাই করে দেখতে পারো যে অদিতির টিচারের লেভেল কোন অবস্থাতে আছে, এবং এটা কি আসলে অদিতির টিচাররা কি বাজে টিচার নাকি সত্যি তারা সত্যিকার অর্থে ভালো টিচার, এবং তাদের কাছে শিখানো উচিত কিনা। আর যারা 41তম রিটার্ন কোর্স করতে চাও তাদের জন্য আগামীকাল রাত 9টা থেকে প্রতিদিন রাত 9টায়, আগামীকাল রাত 9টা থেকে 28 তারিখ পর্যন্ত প্রতিদিন রাত 9টায় তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো অন্য কোথাও ভর্তি হওয়ার আগে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অদিতিতে ভর্তি হওয়ার দরকার নাই, তোমাদের কোচিং করার দরকার নাই। কোচিং যদি মনে হয় যে কোচিং থেকে দুই একটা কথা শেখার আছে, ভালো কিছু পাওয়া যেতেও পারে, তাহলে তোমরা তোমাদের কোচিং করবে। কারণ তোমরা ইউনিভার্সিটি পাস করে ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাস করে তোমাদের কিছু বিবেক, কমন সেন্স অবশ্যই তোমাদের আছে, এবং ভালো মন্দ বিবেচনা করার
তোমাদের শক্তি আছে, বুথ তৈরি হয়েছে, তোমরা এই সকল বিবেচনা করে তোমরা কয়েকটা ক্লাস করে দেখো। আমি এখানে রুটিনটা দিয়েছি, ক্লাসের কোন দিন কোন ক্লাস নিবে, 7টায় কোন স্যার কোন ক্লাস নেবে, 9টায় কোন স্যার ক্লাস নেবে, এবং এখানে প্যানেলে কে আছে। সর্বশেষ দিনে আমি ক্লাস নেব 28 তারিখের পরে 29 তারিখ, হোপফুলি লাস্ট ক্লাসটা আমি নেব। ওকে, প্রথম ক্লাসটা আমাদের ইংরেজি দিয়ে শুরু হচ্ছে এবং লাস্ট ক্লাসটা ইংরেজি দিয়ে শেষ হবে। ওকে, তারপরে আমাদের সব সাবজেক্টের এখানে টিচারদের সম্পর্কে দেওয়া আছে, যারা যারা ক্লাস নেবেন তাদের নাম দেওয়া আছে, এবং ক্লাসগুলো তোমরা করে দেখতে পারো ইনশাল্লাহ। তোমরা ফ্রি ক্লাসগুলো করে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমি বিনয়ের সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, দেখে যাচাই করে যদি মনে হয় যে কোচিং করার দরকার আছে, যদি মনে হয় এই জিনিসগুলো আমাদের আসলে জানা নাই এবং আমাদের ভালো করতে হলে অবশ্যই কোচিং করা লাগবে, তাহলে তোমরা কোচিং এর সিদ্ধান্ত নাও। আর যদি নিজে নিজে পারো, বাবারে কোচিং করার কোনো দরকার নাই, বাসায় বসে পড়াশোনা করো, কারণ তোমার জীবন তোমার, আমার জীবন আমার, তাই না? তো তুমি সিদ্ধান্ত কি নিবা, ইউ আর দ্য প্রোডাক্ট অফ ইউর চয়েস। আমি সবসময় এটাই বলি, তোমার সিদ্ধান্ত যদি ভালো হয় তুমি ভালো জায়গায় দ্রুত পৌঁছে দেবা, আর তোমার সিদ্ধান্ত যদি ভুল হয় তোমার গন্তব্যে পৌঁছাতে দেরি হবে, তাই না? এটাই পার্থক্য। তুমি যত ভালো সিদ্ধান্ত নিতে পারবা তত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবা, লক্ষ্যে পৌঁছাতে পারবা, আর যত দ্রুত ভুল সিদ্ধান্ত নিবা তত দেরিতে তোমার গন্তব্যে পৌঁছাবা। দেখো, অনেকে বলে 18 ঘন্টা পড়তে হবে, আবার কেউ কেউ বলে 7 ঘন্টা পড়তে হবে। আমি এটার কোনোটাই মানি না। আমি সবসময় বলি, তোমার জীবনে তোমার কয় ঘন্টা পড়া দরকার, তোমার প্রবলেম তুমি জানো, এবং এই প্রবলেম সলভ করার জন্য তোমার কয় ঘন্টা পড়া দরকার, পরিশ্রম করা দরকার, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেইটা মাথায় রেখে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর এই এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হইতে 1 মাসও লাগতে পারে, কখনো 2 মাসও লাগে। আমরা অতীতে এটা দেখেছি, কখনো 1 মাস লাগে, কখনো 2 মাস লাগে। তো এই 2 মাস সময় বা 1 মাস সময় এই রেজাল্ট দেওয়ার আগে, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ের মধ্যে অনেক ছেলেমেয়েরা বসে থাকে, মানে তারা নিশ্চিত হয়ে খেলতে চায় যে আমি প্রিলি পাস করলে তারপরে রিটেন কোর্স শুরু করব। কিন্তু বাবা, তোমরা যদি বুদ্ধিমান হও, একটু হিসাব করে দেখো, তুমি প্রিলি পাস করার পর তুমি যদি রিটেন কোর্সের জন্য ভর্তি হতে আসো, তাহলে ততদিনে তো বাবা তোমার জীবন থেকে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস সময় চলে যাবে। এই 2 মাস সময় যারা ভালো ছাত্র, যারা মানে লক্ষ্য যাদের ক্যাডার হবে বা সবচেয়ে উপরে ভালো কিছু করতে চায়, তারা তো এই 2 মাস বসে থাকবে না, তাই না? তো তাদেরকে তুমি কিভাবে ধরবে? তো তাদেরকে ধরতে হলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, তাদের সাথেই তোমাকে দৌড়াতে হবে, তাই না? তুমি যদি দৌড়াতে না পারো তাহলে এই তোমার তাদের সাথে তুমি কখনোই পারবা না, ঠিক আছে? কাটমার্ক নিয়ে অনেক কথা বলছে, আমি সবসময় একটা কথা বলছি, 19 তারিখে যে কথা বলছি আমি এখনো একই কথা বলবো। আমি আজে বাজে কথা না, আমি আবারও বলছি, তোমরা আদারওয়াইজ নেওয়ার কোনো কারণ নাই, সিদ্ধান্ত তোমাদের, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত অবস্থান থাকতে পারে, অনেক আমাদের কাছের ছাত্র যারা বিশেষ ক্যাডার হয়েছে তারা তাদের ব্যক্তিগত অপিনিয়ন দেয়, বিভিন্ন গ্রুপে তারাও কমেন্ট দিয়েছে। আমি একজন ব্যক্তি হিসেবে, স্বাধীন ব্যক্তি হিসেবে আমারও একটা কমেন্ট দেওয়ার অধিকার আছে। তো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, তোমরা মানতে পারো নাও মানতে পারো। আমি শুধু এতটুকু বলবো, এই 35 থেকে 41 পর্যন্ত প্রিলিমিনারি যে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নটা এবারের 41তম প্রশ্ন অন্য যে কোনো প্রশ্নের চেয়ে কঠিন হয়েছে, এবং সেই হিসাবে আর যেহেতু আমাদের করোনাকালে অনেক ছেলেমেয়েরা গ্রামে ছিল বা বিভিন্ন জায়গায় ছিল, পড়াশোনা করতে পারে নাই, পড়াশোনা থেকে অনেকে দূরে ছিল, তাই না? এটা একটা বড় একটা কারণ, পড়াশোনায় অনেক জায়গায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে, অনেকে হতাশ হয়ে গেছে, ঠিক আছে, মন মানসিক খারাপ হয়ে গেছে। অনেকের ওই করোনাকালে অনেকে দেখেছে কি প্রেম করে প্রেমিকা চলে গেছে পঞ্চগড়ে, প্রেমিক চলে গেছে কক্সবাজারে, তাহলে পঞ্চগড় আর কক্সবাজার তারা ফোনে কথা হয়, দেখা তো হয় না, তাই না? এই যে বিসর্জন, এই বিসর্জনের কারণে অনেক সময় নিজেকে বিসর্জন দিয়ে বসছে অনেকে, তাই না? পড়াশোনা হয়তো করতে পারে না অনেকে, এটাও একটা কারণ থাকতে পারে, মন খারাপ হয়ে যেতে পারে, তাই না? এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে তোমার এই যে কারোর ভালো মোবাইল সেট না থাকার কারণে কেউ অনলাইনে সুযোগ নিতে পারে না, হয়তো এটাও একটা কারণ। অনেকের আর্থিক অনটনের কারণে মন খারাপ থাকতে পারে, ঠিক আছে? আরো অনেক অনেক বিষয় এখানে জড়িয়ে থাকতে পারে। এই সময়ের মধ্যে যারা পড়াশোনা করতে পারো নাই, এটাও একটা বড় একটা ফ্যাক্টর, যে 41তম পরীক্ষার প্রশ্নটা কঠিন হওয়ার জন্য এটা একটা বড় একটা বড়। আর একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে যারা আমাদের গত 2 মাস যাবৎ সাম্প্রতিক যারা প্রচুর পড়ালেখা করছো, সো সাম্প্রতিকের জন্য প্রচুর পড়ালেখা করছো, তারা সাম্প্রতিক পরে গিয়ে দেখা গেছে কি সাম্প্রতিকের থেকে বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয় সাম্প্রতিকের প্রশ্ন আসে নাই। তাহলে সেই ক্ষেত্রে তাদের এই পড়াটা ফোকাসটা তাদের ভুল ছিল, তারা আগের পড়া পড়ে নাই, তাহলে এই কারণে তারা অনেকে খারাপ করেছে, যার ফলে এইটাও একটা পরীক্ষায় স্কোর কমে যাওয়ার এটা একটা বড় কারণ হতে পারে। আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। তো সব মিলিয়ে আমার কমন সেন্সে যেটা বলে, তোমাদের মধ্যে যারা 95, 200-র মধ্যে 95 প্লাস, 95 প্লাস, অর্থাৎ 200-র মধ্যে কারো যদি 96 প্লাস, বলতে 96, 97, 98, 99, 100, 1,
যাদের 95+ স্কোর থাকে তারা, আমি বলবো তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা রেজাল্টের জন্য বসে না থেকে জীবনে কিছু টাকা মনে করে ইনভেস্ট করলে, এবং এই টাকাটা তোমার অপচয় হইতে পারে। কথা আমরা ওই যে বেয়ার গ্রিলস বলছে কি, ইফ ইউ রিস্ক নাথিং ইউ গেইন নাথিং, ইফ ইউ রিস্ক নাথিং ইউ গেইন নাথিং। তুমি যদি ঝুঁকি না নাও তাহলে কখনোই কিছু তোমার হবে না। তো তোমাকে ঝুঁকি নিতে হবে, আর তোমার ঝুঁকিটা হচ্ছে কিছু টাকা তোমার ইনভেস্ট করা লাগতে পারে। আর এই ইনভেস্টমেন্টটা তোমার যদি পাস করো তাহলে এই ইনভেস্টমেন্টটা তোমার কাজে লাগলো, আর যদি পাস না করো কোনো সমস্যা নাই। সামনে তোমার 43তম বিসিএস এর পরীক্ষা আছে, 6 আগস্ট পরীক্ষা হতে পারে, তো তখন তো তোমার রিটেন কোর্স করা লাগবে পাস করলে। আবার ব্যাংকে দেখো প্রচুর সার্কুলার হয়েছে, ব্যাংকের পরীক্ষায় তোমাকে ভালো করতে হলে রিটেন কোর্সটা তোমার খুব দরকার, এখানে তোমার কাজে লাগবে। অন্য অন্য পরীক্ষায় তোমার দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর পরীক্ষায় পিএসসি যে পরীক্ষাগুলো হয় এগুলোতে রিটেন কোর্স আছে, রিটেন পরীক্ষা নেয়, সেই পড়াটা তোমার কাজে লাগতে পারে। তার মানে তোমার রিটেন কোর্সটা প্রিলির সাথে রিটেন কোর্স করলে এটা কখনোই তোমার লস হবে না। ঠিক আছে, তোমার সাময়িকভাবে মনে হতে পারে তোমার টাকাটা জ্বলে গেল, আসলে না, এটা ভুল সিদ্ধান্ত। তুমি যদি সত্যিকার অর্থে রিটেন কোর্সটা ভালোভাবে করতে পারো তাহলে এইটা তোমার আখেরে অনেক কাজে লাগবে। তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভালোভাবে বিবেচনা করে দেখতে পারো যে তোমরা 95+ যাদের নাম্বার আছে কিংবা 95 আছে তারা অবশ্যই রিটেন কোর্সটা করে ফেলতে পারো যে কোনো কোচিং থেকে। এটা অদিতি থেকে হতে পারে, অন্য প্রতিষ্ঠান থেকে হতে পারে, সেটা তোমাদের চয়েস। এটা তোমাদের চয়েস বাবা, এটা তোমার, অথবা কোচিং না করে যদি নিজে নিজে তুমি নিজেকে তৈরি করতে পারো, ঠিক আছে, সেটা তোমার চয়েস, তুমি সেটা করতে পারো। তুমি যদি নিজে নিজে মনে করো যে আমি ইংরেজি নিজেরটা নিজে পারবো, ওকে, তুমি গত 16 বছরে তুমি ইংরেজি কভার করতে পারো নাই, আর তুমি এখন তুমি যদি মনে করো যে আমি রিটেনের এত বড় সিলেবাসটা, ইংলিশের সিলেবাসটা আমি কভার করে ফেলতে পারবো, আলহামদুলিল্লাহ, সেটা যদি তোমার আত্মবিশ্বাস হয় তাহলে তুমি সেটা করতে পারো। গত 16 বছরে তুমি অঙ্ক শিখতে পারো নাই, এখন যদি মনে হয় যে তুমি হঠাৎ করে মনে হয় তুমি এখন অঙ্ক নিজে নিজে পারবা, তাহলে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমার বিশেষজ্ঞ মতামত সবসময় দরকার হয় জীবনে, ঠিক আছে। এই জন্য আমি বলবো তুমি অবশ্যই কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে তুমি তোমার সিদ্ধান্তটা যেন ভুল না হয়, এটা তুমি ভালো একটা সিদ্ধান্ত নাও। আমরা বলবো যে তোমরা একটা ভালো সিদ্ধান্ত নাও, কারণ একটা ভালো সিদ্ধান্ত জীবনে অনেক দূরে এগিয়ে দেয় জীবনকে, তাই না, প্রত্যেককে এগিয়ে দেয়। তো আশা করছি তোমরা আমার এই কাটমার্ক সম্পর্কে তোমাদের যে কথাটা ছিল এটা আমরা ইয়ে করছি। আমি বোধহয় তোমাদের বোধহয় সময় নষ্ট করলেও কিছু কথা শুনতে হবে, কারণ এই কিছু কথার মধ্যে থেকেই তোমাদের চোখটা খোলার জন্য আই ওপেনার হতে পারে, তোমাদের দরকার আছে। ওকে, আমি যেটা বলবো তোমাদের, এখন আমি তোমাদের টিচারদের, অদিতির যে টিচার, অনেকে বলতে পারে অমক প্রতিষ্ঠানের সেরা টিচার আছে, আমি বলবো যে প্রত্যেকেরই সেরা টিচার থাকতে পারে, তাই না। সেরা টিচার যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সেরা টিচার আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেরা টিচার আছে, রাজশাহীতেও আছে, জাহাঙ্গীরনগরে আছে, সেরা সব জায়গায় থাকে। বাট সেরাদের মধ্যে সেরাদের বের করাটি হচ্ছে তোমাদের চয়েস। তোমরা কাকে অনুসরণ করবে, কার কথা শুনবে, কাকে ফলো করবে, এটা কিন্তু তোমাদের চয়েস। এর মধ্যে থেকে অনেক সেরাদের মধ্যে থেকে কোন জনকে তুমি বাছাই করবে তোমার মেন্টর হিসেবে, কার কথা তুমি শুনবে, এটা তোমার চয়েস। কারণ 10 জন তোমাকে পরামর্শ দিবে, তুমি তো 10 জনের কথা শুনে চলতে পারবে না। 10 জনের মধ্যে থেকে 10টা অপিনিয়ন নিয়ে কার অপিনিয়নটা তুমি বাস্তবায়ন করবে সেটা তোমার চয়েস, ঠিক আছে। আমরা আমাদের টিচার প্যানেলের মধ্যে, আমি কোন কোন টিচার আছে, আমরা আমাদের টিচারের সব টিচারের নাম আমি এখানে বলি নাই, ঠিক আছে। আমাদের টিচারদের মধ্যে যারা প্রমিনেন্ট টিচার তাদের কথা আমি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা আমি লিস্টটা দিয়েছি, তোমরা দেখতে পারো এখানে, ঠিক আছে। এখানে আমাদের লিস্টটা স্পষ্টভাবে আছে, ঠিক আছে। টিচার হলেই চলে না, টিচার হতে হবে। টিচার যেমন কি লাগে, টিচারের যেমন একটা যোগ্যতা লাগে যে টিচার যেই সাবজেক্টে পড়াবে সেই সাবজেক্টে উনি দক্ষ হবেন, নিজের সাবজেক্টে পণ্ডিত হবেন, অন্য সাবজেক্টে কম বেশ জানবেন, এবং উনি সবচেয়ে বেশি হয়েছে ছাত্র বান্ধব হবেন, স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হবে। স্টুডেন্ট টিচার যদি আন্তরিক না হয়, অনেক পণ্ডিত টিচার জীবনে দেখেছি, এই পণ্ডিত টিচারের ক্লাস কেউ করে না। অনেক পণ্ডিত মানুষ জীবনে দেখেছি, তাদের কাছে কেউ যায় না। কিন্তু একজন টিচার হতে হলে যেমন জানতে হয়, তেমনি তিনি ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক হতে হয়, ছাত্রছাত্রীদেরকে ভালোবাসতে হয়, তাদের সাথে মিশতে হয়, ঠিক আছে। এটা একটা টিচারের আমি মনে করি একটা বড় গুণ। আমি মনে করি অদিতির যারা টিচার আছে বর্তমান প্যানেলে, তাদের 95% প্লাস আমি বলবো, আমি শপথ আমাদের প্রত্যেকটা টিচারকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের প্রত্যেক টিচার আমাদের ছাত্রদের খুব আপনজন, খুব কাছের, এবং যেই কোনো সময় চেষ্টা করে তাদেরকে হেল্প করার জন্য, অফলাইন কিংবা অনলাইনে। ওকে, সেই হিসেবে আমাদের টিচারদের লিস্ট এখানে দেওয়া আছে। আমি এখন চলে যাব আমাদের 41তম কোর্স প্ল্যানটা তোমাদেরকে একটু দেখাই। আমরা আসলে বলেছি এখানে আমাদের 41তম প্রিলিতে যারা রিটেন কোর্স করবে, আমরা এখানে একটা মোটামুটি, আমরা পুরো এখানে সব কথা লিখি নাই,
আমরা এখানে মোটামুটি একটা ওভারভিউ দিচ্ছি যে আমাদের টোটাল ক্লাস হবে, যারা এখানে অফলাইন ক্লাস করবে, অফলাইনে যারা ক্লাস করবে তার একটা আমি ক্লাসের শিডিউল দিচ্ছি এখানে। সেখানে আমরা 116টা ক্লাস মুখে বলি, 116টা ক্লাস মুখে বলি, কিন্তু অ্যাকচুয়ালি অদিতির 116টা ক্লাস না। যেমন ইংরেজি ক্লাস আমি যেই ব্রাঞ্চে নেব সেই ব্রাঞ্চে আমাদের শরীফ স্যার ক্লাস নেয়, তাহলে সেম ক্লাসটা ট্রান্সলেশনের ক্লাস আমি নিব, আবার শরীফ স্যারও নিবে, তাহলে কয়টা ক্লাস হলো? ক্লাস তো লেখা আছে একটা বা দুইটা, কিন্তু ক্লাস হয়ে গেল 4টা, তাহলে ক্লাস কিন্তু সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? এইভাবে প্রত্যেকটা ক্লাস শরীফ যখন ব্রাঞ্চে যাবে শরীফ স্যার ইংরেজি ক্লাস নেবে, আমি যখন আবার ব্রাঞ্চে যাবো আমিও ইংরেজি ক্লাস নেবো। তো আবার যেমন আমাদের আরেকজন প্রফেসর ইয়াকুব আলী স্যার যখন যাবে সে আবার ইংরেজি ক্লাস নেবে, তাহলে স্বাভাবিকভাবে ক্লাস কিন্তু অনেকগুলো বেড়ে যায় এমনি। কিন্তু লেখা হয়েছে ইংরেজিতে, বললাম যে এখানে 18টা, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস হয়ে যায় তখন 25টা, এরকম হচ্ছে ব্যাপারটা। আবার ম্যাথমেটিক্সে হ্যাঁ সোহাগ স্যার যেখানে যায় সেখানে সোহাগ স্যার ক্লাস নেবে, আবার আলামিন স্যার যখন যাবে আলামিন স্যার ম্যাথের ক্লাস নেবে, শফিক স্যার নেবে, আমাদের সেলিম স্যার নেবে, বিজয় স্যার নেবে। তাহলে ম্যাথমেটিক্সের আমাদের 5জন ফ্যাকাল্টি, স্ট্রং ফ্যাকাল্টি, খুবই ভালো মানের টিচার, এবং তারা যখন ক্লাস নেবে তাহলে প্রত্যেকের কাছ থেকে একটা ক্লাস 29টা ক্লাস হয়ে যাবে, এটা 35টা ক্লাস, ঠিক আছে? তো এইভাবে আমরা বলছি 116টা ক্লাস, কিন্তু ক্লাস হবে কিন্তু 130টার মতন, ঠিক আছে? 116টা হয় না, 130টা, কারণ আমরা প্রত্যেক, এবং এখানে এমন না যে আমি জুনিয়র টিচারকে দিয়ে ক্লাস নিই, যেন সব সিনিয়র, আমি যেখানে ক্লাস নিব আমার ক্লাস নেওয়ার পরও আর অন্য কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন আছে মনে করি না, তারপর সেখানে শরীফ স্যার ক্লাস নেবে, আবার শরীফ স্যার ক্লাস নেওয়ার পরে আমার ক্লাস নেওয়ার প্রয়োজন আছে মনে করি না, কিন্তু সেখানে শরীফ স্যার ক্লাস নিলে আমি সেখানে ক্লাস নেবো। তার মানে কি সবসময় আমরা সেটাই চেষ্টা করেছি, এবং যারা 38তম বিসিএসে ক্যাডার হয়েছে অদিতির প্রথম ইয়ে থেকে, তারা দেখেছে যে আমরা লিখিত পরীক্ষার সময় তাদেরকে আমরা কতটা সার্ভিস দেওয়ার, ক্লাস দেওয়ার, কতগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করেছি, 40-এ কতটা ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। আমি বলবো যে তোমাদের প্লিজ তোমরা একটু শেয়ার করো প্লিজ, তোমরা একটু কিপ শেয়ারিংটা হচ্ছে না, একটু শেয়ার করো প্লিজ, আর একটু শেয়ার করলে খুশি হই। হ্যাঁ, আমি তাহলে একটু খুব দ্রুত এখানে কথা জাস্ট বলার জন্য বলছি তোমাদের, আমি সিলেবাসটাতে একটু চলে আসছি খুব দ্রুত এখানে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস আমি আসতেছি, মেইন কথা আসতেছি এখানে, আমি একটু ইয়েতে যাই, একটু সিলেবাস লেকচার 116টা ক্লাস, তো 116টা ক্লাসের মধ্যে দেখো আমাদের এখানে বলা আছে 116টা ক্লাস, উপরে যাই 116টা ক্লাসের, হ্যাঁ এইখানে, হ্যাঁ 116টা ক্লাস, টোটাল ক্লাস হচ্ছে 116টা। এখানে হচ্ছে দেখো 100 অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা 6টা। দেখো আমাদের অ্যাসাইনমেন্ট একটু ডিফারেন্স, আমরা যে অ্যাসাইনমেন্ট করাবো, অ্যাসাইনমেন্টে কিভাবে করাবো সেটা আমি দেখাচ্ছি, এবং এই অ্যাসাইনমেন্টটা যাকে থেকে দেখে করা হচ্ছে না, আমাদের একজন সিনিয়র মোস্ট টিচার, যেমন গত বছর 40-এ আমরা যে অ্যাসাইনমেন্ট করেছি, আমাদের শরীফ স্যারকে দায়িত্ব দিয়েছি যে সে এই অ্যাসাইনমেন্টটা পুরোপুরি সে দেখভাল করেছে, ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্টটা আসতেছি, আমরা কিভাবে করাবো। এখানে অ্যাসাইনমেন্ট করাবো 6টা মিনিমাম অ্যাসাইনমেন্ট। আমরা কিভাবে করবো, আমরা 6টা অ্যাসাইনমেন্টে যাতে আমাদের 900 নম্বরের পুরো কাভার হয়, সব সাবজেক্ট কাভার করে, আমরা সেইভাবে অ্যাসাইনমেন্টগুলো সাজিয়েছি এবং করেছি। আমরা ওইখানে যাই, একটু দেখি, আগের জায়গায় যাও একটু। হ্যাঁ, তোমরা একটু লাফাচ্ছ কেন? আমি বলবো তো সেটা কি করো, এখানে না তো, আগে যাও। হ্যাঁ অ্যাসাইনমেন্ট তো, হ্যাঁ আমরা এখানে আছে আমাদের প্রিলিমিনারি অ্যাসাইনমেন্ট টেস্ট 6টা, আর আমাদের প্রিলিমিনারি বিষয়ভিত্তিক টেস্ট হচ্ছে, বিষয়ভিত্তিক টেস্ট, যেমন ইংলিশে বিষয়ভিত্তিক হচ্ছে 200 নম্বর, তাই না? এই 200 নম্বরের উপর এরকম প্রশ্ন আমাদের 12টা বিষয়ভিত্তিক পরীক্ষা নেব, 12টা নেব বলছি, 12টা, কিন্তু পরীক্ষা যদি দেরি হয় সেখানে 12টা না 14টা 15টা হতে পারে, 12টার জায়গায় 15টা। গত বছর আমরা 15 থেকে 16টা পরীক্ষা নিয়েছি, কিন্তু আমরা বলি 12টা কিন্তু নিব 16টা, এরকম একটা আমাদের দৃশ্য। এবার যারা 41তম পরীক্ষা দিয়েছে অনলাইনে তারা দেখেছে আমি কতটা পরীক্ষা নিয়েছি, কতবার পরীক্ষা, বারবার কয়বার পরীক্ষা নিয়েছি তারা দেখেছে। তারপরে আমাদের মডেল টেস্ট হচ্ছে 6টা, মডেল টেস্ট নেব, পূর্ণাঙ্গ মডেল টেস্ট সব সাবজেক্টের উপরে 6টা, তাহলে বিষয়ভিত্তিক পরীক্ষা নেব আমাদের 12টা। এই যে বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো নেব কিংবা মডেল টেস্টের প্রশ্নগুলো নেব, আমরা মডেল টেস্টের যেই পরীক্ষাগুলো নেব, লক্ষ্য করো এই ইংরেজি খাতাগুলা, বিষয়ভিত্তিক খাতা আমরা আবার নতুন একটা মাত্রা যোগ করি। যেমন আমাদের খাতা গত বছর আমরা অনেক ভালো ভালো ক্যাডারকে দিয়েও খাতা দেখিয়েছি, তো খাতা দেখানোর পরেও কিছু ছেলেমেয়েরা অভিযোগ করেছে যে খাতা মূল্যায়ন হয় নাই, ভালো মূল্যায়ন হয় নাই। আমরা চেষ্টা করেছি ভালো একজন কোয়ালিফাইড লোক দিয়ে খাতা দেখানোর পরে, তারপরেও বলছে খাতা মূল্যায়ন হয় নাই। তাই এই বছর নিজের দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, এই বছরের লিখিত কোর্স যারা করবে অদিতিতে তাদের ইংরেজি খাতা আমি আব্দুল লতিফ অ্যান্ড শরীফ হোসেন চৌধুরী, আমাদের 2জন ইংরেজি টিচার মিলে আমাদের অদিতির খাতা দেখব। অদিতির ইংরেজি খাতা, লিখিত খাতা, আমি খাতা দেখব,
আমাদের শরীফ স্যার খাতা দেখবে, দুইজনে মিলে আমরা লিখিত খাতা দেখব। আশা করছি যারা এবার আমাদের প্রতি যাদের ট্রাস্ট আছে, এবার অন্তত আমি ডিক্লেয়ার করছি এটা আমরা খাতা দেখব। আমাদের প্রতি যাদের বিশ্বাস আছে তারা হয়তো অন্তত এই জায়গায় আমাদেরকে একটু মূল্যায়ন করবে এবং আমাদের এই কথাটাকে একটু গুরুত্ব সহকারে দেখবে। শুধু তাই নয়, আমাদের অন্যান্য বিষয়ে যেমন ম্যাথমেটিক্সের খাতা আমরা সিনিয়র টিচারদের দেখাবো। আমরা সোহাগ স্যার আছেন, আলামিন স্যার আছেন, তাই না, তাদেরকে দিয়ে খাতা দেখাবো। আমরা আন্তর্জাতিকের খাতা নওয়াব স্যারকে দিয়ে দেখাবো। আমরা জাস্ট আমি বললাম আমাদের বিজ্ঞানের খাতা শরীফুল স্যারকে দিয়ে দেখাবো। আমাদের যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের খাতা এনামুল স্যারকে দিয়ে দেখাবো, ঠিক আছে। যেমন আমাদের বাংলা সাহিত্য এবং ব্যাকরণের খাতা আমাদের মেহেদি স্যারকে দিয়ে দেখাবো, আমাদের হাসান স্যারকে দিয়ে দেখাবো, কিংবা আমাদের প্রফেসর ডক্টর রেজাউল করিম স্যারকে দিয়ে দেখাবো, আমাদের শরীফুজ্জামান স্যারকে দিয়ে দেখাবো। আমরা সিনিয়র মোস্ট টিচারকে দিয়ে খাতাগুলো দেখাবো। তাহলে আশা করছি এই খাতাগুলোর জন্য আমরা টিচারদেরকে একটু খরচও বেশি দেওয়া লাগবে। আগে যেই খরচটা দিয়েছি তার চেয়ে আর একটু বেশি খরচ দেওয়া লাগবে, কিন্তু আগেও রিটার্নের খাতা দেখাতে টিচারদেরকে যারা খাতা দেখেন তাদের পেমেন্ট এমনি বেশি, খাতা দেখার জন্য ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। আমরা যেহেতু টিচাররা খাতা দেখবো, সেখানে আমরা সেটা দেখবো না, কিন্তু খাতা আমরা দেখবো। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে শরীফ স্যার যুক্ত হবে। শরীফ স্যার আমার সাথে যুক্ত হচ্ছেন। শরীফ স্যার থেকে তো আমরা 2-3 মিনিট কথা শুনো। আমাদের শরীফ হোসেন চৌধুরী আমার ইংরেজি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, আমাদের উপদেষ্টা একাডেমিক অ্যাডভাইজার এবং আমার একজন পরিচালকও, অদিতির একজন পরিচালক এবং একাডেমিক অ্যাডভাইজার। তার কাছ থেকে তোমরা ইংরেজি বিষয়ে আমার সাথে তার কিছু অপিনিয়ন শেয়ার করবে। তোমরা একটু কিছুক্ষণের মধ্যে আমরা তাকে কানেক্ট করবো ইনশাল্লাহ। তার আগে আমি কথা বলতেছি, আমি কিছুক্ষণের মধ্যে তাকে কানেক্ট করবো। শরীফ হোসেন চৌধুরী স্যার কিছুক্ষণের মধ্যে আমার সাথে কানেক্টেড হতে যাচ্ছেন। ওকে, তাহলে আমরা খাতা দেখার বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আশা করছি আমি আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। খাতা দেখা ওকে। আমাদের শিটের বিষয়, অদিতির 41-এ যারা রিটেন পরীক্ষা দিবে তাদের জন্য আমরা অনেকগুলো শিট দেবো এবার ইনশাল্লাহ। আমরা 100 শিট দেবো, এইটা দেবো সেটা দেবো, লম্বা কথা বলবো না। বাট আমরা যেটা বলবো, যেই শিটগুলো আমরা দেবো এই শিটগুলো পড়লে রিটেনে এবার অন্তত বলতে পারি যে ভালো একটা ফিডব্যাক তোমরা পাবে। এই আমরা 24টা শিট দেওয়ার আমরা প্রমিস করছি। 24টা শিট আমরা দেখো 41তম প্রিলিতে যে শিটের কথা আছে, অনেকে বলে যে শিটের কথা বলছে। আমরা করোনার মধ্যে আমরা শিট দিয়েছি, কিন্তু আমরা কখনো প্রসপেক্টাসে বা কোথাও বলি নাই যে আমরা এতটা শিট দেবো। আমরা 41তম ছাত্রছাত্রীদেরকে কখনো বলি নাই যে আমরা তোমাদেরকে প্রিলিমিনারিতে এতটা শিট দেবো, কিন্তু আমরা 21টা শিট দিয়েছি। 21টা শিট দিয়েছি আমরা। আমাদের কমিটমেন্ট ছাড়া কয়টা শিট দেবো আমরা কমিটমেন্ট করি নাই, কিন্তু আমরা 21টা শিট দিয়েছি 41তম বিশেষ প্রিলিমিনারি প্রার্থীদেরকে। ওকে, আর আমরা রিটেন প্রার্থীদেরকে 41তম রিটেন প্রার্থীদেরকে আমরা 24টা শিট দেবো। এবং এই 24টা শিটে আমাদের পাটিগণিত বলি, বীজগণিত বলি, জ্যামিতি বলি, এটা পুরোপুরি কভার করবে ইনশাল্লাহ। এই শিটেই কভার করবে, তোমরা পড়ে দেখতে পারো। শিট দেখলে বাংলা, ব্যাকরণ, সাহিত্য এগুলো কভার করবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এটা দেখো অনেকটা কভার করবে। আমি বিশ্বাস করি বেশ ভালো একটা কভার করবে। আর ইংরেজি বিষয়ে শিটের দরকার হবে না, ইংরেজি বিষয়ে কোনো শিটের দরকার হবে না। শুধু ক্লাসগুলো ভালোভাবে করতে পারলে এটাই যথেষ্ট। ইংরেজিতে যেখানে শিট দেওয়ার দরকার, যেমন রচনা শিট তোমরা পাবে, হ্যাঁ, কম্প্রিহেনশন, লেটার আমরা লিখিয়ে দেবো, শিটের দরকার হবে না। সামারি আমরা লিখিয়ে দেবো, প্র্যাকটিস করাবো, হ্যাঁ, এবং কম্প্রিহেনশন প্র্যাকটিস করাবো, লেটার আমরা প্র্যাকটিস করাবো এবং লিখে দেবো কিভাবে লিখতে হবে, হ্যাঁ, পুরোটা লিখে দেবো। আশা করছি এখান থেকে বিস্তারিত তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইংলিশের ব্যাপারে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি এবং শরীফ স্যার দায়িত্ব নিয়ে বলছি। বাংলাদেশে কোচিং জগতে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তির চেয়ে আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছি যে কোনো ব্যক্তির চেয়ে আমরা সেরা সার্ভিস দিতে চাই এবং দিতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, এই বিশ্বাস থেকে বলছি। শুধু তাই নয়, প্রিলি বলি, রিটেন বলি, যে কোনো এতে আমরা এই আত্মবিশ্বাস থেকে বলছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আমি এখন অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করব, আমি একটু অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু তোমাদেরকে বলতে চাচ্ছি। যে রিটেনে যারা প্রার্থী হবে তাদেরকে আমরা শিটের পাশাপাশি অ্যাসাইনমেন্টটা কিভাবে করাবো এবং এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিভাবে 900 নম্বর যাতে কাভার হয়, ছেলেমেয়েরা কাভার করে নিতে পারে, 900 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কাভার করা যায়, হ্যাঁ, কিভাবে শিটটা কাভার করবে। আমরা গতবারের শিটের একটা তোমাদেরকে ছবি দিচ্ছি, শুধু কাভার পেজটা দেখাচ্ছি। আমরা তোমাদেরকে দেখাই, আমরা গতবার যে মডেল অ্যাসাইনমেন্ট 1 1 নম্বর অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট 2 আমরা শিটের মধ্যে কি থাকবে দেখো। আমরা যেই শিটগুলো তৈরি করেছি তোমরা দেখো, এই শিটটা যারা করেছে তাদেরকে দেখো তোমরা, হ্যাঁ হ্যাঁ কাটছে, আচ্ছা, হ্যাঁ, এই শিটটা করেছে আমাদের শরীফ হোসেন চৌধুরী স্যার, তার নেতৃত্বে এই শিটটা করা হয়েছে।
এবং আমরা এই শিটের মাধ্যমে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের শিট অন্যরা ফলো করে এখন যারা শিট দেয় অ্যাসাইনমেন্ট দেয় আমাদেরকে ফলো করে দেখবে অ্যাসাইনমেন্ট করবে। তো আমি নিশ্চয়তা দিচ্ছি আমি কিন্তু পত্রিকার পেজ কাটা কেটে অ্যাসাইনমেন্ট দিই না, কারণ পেজের মধ্যে অনেক ভুল থাকতে পারে, কিন্তু আমরা একদম অথেন্টিক সোর্স থেকে নিয়ে আমরা এই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি এবং কিভাবে অ্যাসাইনমেন্টগুলো সাজিয়েছি বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, চিত্র দিয়ে, ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে। কারণ রিটেন মানে হচ্ছে তোমাকে লেখার মধ্যে কোটেশন দিতে হবে, রিটেন মানে হচ্ছে লেখার মধ্যে ছবি দিতে হবে, লেখার মধ্যে ম্যাপ দিতে হবে, ডেটা দিতে হবে, তাই না, গ্রাফ দিতে হবে, এগুলো তোমাকে লেখার মধ্যে থাকতে হবে, তাই না। এই যেভাবে একটা ছেলে মেয়ে রিটেনে খাতা লেখা উচিত আমরা সেইভাবে আমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি, যাতে করে এই অ্যাসাইনমেন্টটা পরেই একটা ছেলে, যেমন জলবায়ু বিষয়ক অ্যাসাইনমেন্ট, যেমন নারী উন্নয়ন বিষয়ক অ্যাসাইনমেন্ট, দেশের সরকারের উন্নয়ন বিষয়ক অ্যাসাইনমেন্ট, এইভাবে আমরা অনেক টপিক ধরে আমরা অ্যাসাইনমেন্টগুলো করেছি। যেমন এই বছর করোনা বিষয়ক অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এরকম অনেক বিষয়ক অ্যাসাইনমেন্ট থাকবে, দারিদ্র্য বিমোচন বিষয়ক অ্যাসাইনমেন্ট, এরকম অনেক বিষয়ক অ্যাসাইনমেন্ট করা আছে, আমাদের অলরেডি করা আছে, এবং এই অ্যাসাইনমেন্টগুলো আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা দুইটা অ্যাসাইনমেন্টের দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2-তে কি আছে দেখো। যেমন অ্যাসাইনমেন্ট 2-তে, অ্যাসাইনমেন্ট 1-এ আমরা পরিবেশ বিষয়ক বিষয়বলী নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট 1 সাজিয়েছি। অ্যাসাইনমেন্ট 1-এ দেখো কি টপিকে পরিবেশ বিষয়ক কোন টপিকগুলো আমরা অ্যাসাইনমেন্ট 1-এ রেখেছি, যেমন জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব, ভূমিকম্প এবং করণীয়, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং খরা, ঘূর্ণিঝড়, বজ্রপাত ইত্যাদি, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, এই যে সব নিয়ে আসছে পরিবেশ বিষয়ক। আবার দেখো আমাদের বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আবার একটা অ্যাসাইনমেন্ট করেছি। উন্নয়ন সংক্রান্ত বিষয়ের মধ্যে কি থাকবে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, হ্যাঁ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি প্রকল্প, হ্যাঁ, স্যাটেলাইট এবং বাংলাদেশ, হ্যাঁ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ, হ্যাঁ, এলএনজি, লিকুইফাইড যে ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে কর্ণফুলী টানেল, তারপর সোনাদিয়া পায়রা গভীর সমুদ্র বন্দর, হ্যাঁ, 2000, হ্যাঁ, যে এটা আমাদের রেল প্রকল্প, এই যে বিভিন্নগুলো আছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে, অ্যাসাইনমেন্ট 2-তে কি আছে, 3-তে কি আছে, এটা আমি তোমাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করার আগে আমাদের একজন সম্মানিত অতিথি জনাব শরীফ হোসেন চৌধুরী, আমার খুব স্নেহভাজন কাছের ছাত্র, এবং আমরা সবাই আমাদেরকে গুরু শিষ্য বলেই জানে। আমরা চেষ্টা করেছি এর জন্য। শরীফ হোসেন চৌধুরীকে একটু কানেক্ট করো, করে, হ্যাঁ, আসতে তাহলে এ করে ফোন তো, হ্যাঁ, ওকে, ঠিক আছে, উনি আসছেন, এখনই চলে আসবেন। তাহলে আমার অ্যাসাইনমেন্টের পরে যাও। আচ্ছা, আমরা একটু তোমাদের একটু প্লিজ তোমরা একটু, আমি অনেক কথা বলি নাই, অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়ে গেছে, আমরা যারা তোমরা বিশ্বাস করো তোমরা, কারণ ওস্তাদের মায়ের শেষ সাথে, হ্যাঁ, কারণ তোমরা যে সহে সে রহে, কিছু পাইতে হইলে ধৈর্য ধরতে হবে, কিছু পাইতে হইলে একটু সময় দিতে হবে, কারণ একসাথে সব শেষ করা সম্ভব না, কিছু কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই কথাগুলো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। কারণ 10টা কথার মধ্যে অনেক সময় একটা কথাই বেশি ইম্পর্টেন্ট, এটাই কাজে লাগে। তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করো, আমাদের কথাগুলো আমরা করে দিচ্ছি। আমরা অনলাইন এবং অনলাইনে আমাদের যে ক্লাসগুলো হবে, অদিতির অনলাইন ক্লাস আমি সবসময় বলছি, করোনা আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়েছে। আমরা এর আগে অফলাইনে ছিলাম, অনলাইনে কখনো আসার কথা ভাবি নাই। করোনার সময় আমরা দেখেছি অফলাইনের পাশাপাশি যদি অনলাইন প্রস্তুতি থাকে, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের কত উপকার পায়, এবং অনেক ছাত্রছাত্রীদের কাছে শুনেছি যাদের নেটের ওয়াইফাই বা সুযোগ ভালো ছিল, তারা অনলাইন ক্লাস করে অনেক বেশি উপকার পেয়েছে এবং তাদের অনেক প্রশংসা পেয়েছি আমরা, ঠিক আছে। আমরা অনলাইন রিটেনে আমরা ফুল কোর্স করাবো একটু ভিন্ন অ্যাঙ্গেলে। অনলাইন রিটেনে আমরা যে কোর্সটা করাবো, আমরা সাবজেক্ট ভিত্তিক কোর্স করাবো। যেমন অনলাইন রিটেন আমরা ইংরেজি কোর্স করাবো, অনলাইন রিটেনে কেউ চাইলে শুধু ইংরেজি পড়তে পারবে, অনলাইন রিটেনে কেউ চাইলে শুধু অঙ্ক, গণিত এবং মানসিক দক্ষতা কোর্স করতে পারবে, অনলাইন রিটেনে কেউ চাইলে শুধু বাংলা এবং বাংলা সাহিত্য ব্যাকরণ কোর্স করতে পারবে। অনলাইন রিটেনে আমরা যেমন অনলাইন রিটেনে বাংলা কোর্সটা করতে হবে, এই কারণে আমাদের একজন সম্মানিত অত্যন্ত হাই প্রোফাইল টিচার আছেন, যারা কিভাবে তোমার যে লিখতে হয় বাংলা, গত বছর আমরা দেখেছি উনি কিভাবে বাংলা সাহিত্য রিটেনে আমাদের কতটা হেল্পফুল হয়েছে, আমাদের ওনার ক্লাস করে। তো সেখানে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ আমরা সাবজেক্ট ভিত্তিক করাবো, আন্তর্জাতিক সাবজেক্ট ভিত্তিক করাবো,
দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার সাবজেক্ট ভিত্তিক করাবো। আমরা পুরো সাবজেক্টকে একসাথে করবো না, আমরা শুধু সাবজেক্ট ভিত্তিক কোর্সগুলো করাবো। এই সাবজেক্ট ভিত্তিক কোর্সের মধ্যে কোন সাবজেক্টের জন্য কোন টিচার সেটা আমি উল্লেখ করে দেবো। কোন টিচার, আমরা 5 জন টিচারকে দিয়ে সাবজেক্ট ভিত্তিক করাবো, রিটেন কোর্স করাবো না। রিটেন কোর্স যারা ক্লাস নেবেন তারা সর্বোচ্চ সবচেয়ে সিনিয়র মোস্ট টিচারকে দিয়ে আমরা রিটেন কোর্স করাবো। যেমন ইংরেজি অনলাইনে আমরা ইংরেজি রিটেন কোর্স করাবো। যেমন আমরা 2 জন টিচার, আমি এবং শরীফ হোসেন চৌধুরী, আব্দুল লতিফ অ্যান্ড শরীফ হোসেন চৌধুরী, এই 2 জন টিচার মিলে আমরা ইংরেজি অনলাইন কোর্স করাবো। এবং আমরা কয়টা ক্লাস নেব, কয়টা কি করবো, কয়টা ক্লাস দেবো, এটা আমরা ফি কত, এটা সব আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। এবং যেমন ম্যাথমেটিক্সের কোর্স আমরা কাকে দিয়ে করাবো, যেমন ম্যাথমেটিক্সের কোর্স করাবো আমরা সোহাগ শিকদার এবং আলামিন স্যারকে দিয়ে। যেমন আন্তর্জাতিক কোর্স করাবো আমরা নবাব স্যারকে দিয়ে। যেমন দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটার তথ্য প্রযুক্তি কোর্স করাবো আমরা শরীফুল ইসলাম খান স্যারকে দিয়ে। আমরা বাংলাদেশ বিষয়গুলি ক্লাস করাবো আমাদের এনামুল স্যারকে দিয়ে, এডুকেশন ক্যাডার এনামুল স্যারকে দিয়ে। আমরা বাংলা সাহিত্য এবং ব্যাকরণের অনলাইন কোর্সটা করাবো, রিটেন কোর্স করাবো আমাদের মেহেদি স্যার এবং আমাদের হাসান স্যারকে দিয়ে। এই 2 জন বাংলাদেশে কত উন্নত, মানে কোন লেভেলের টিচার, এটা আসলে যারা ক্লাস করেছে তারা জানে। এবং 2 জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের ফার্স্ট এবং সেকেন্ড, ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড, ঠিক আছে। আশা করছি তাদের ক্লাস করলে আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। অনলাইনে যারা করবে তারা অফলাইনে তারা পরীক্ষা দিতে পারবে এবং তাদের খাতা আমরা অনলাইনে দেখতে পারবো। এবং ব্রাঞ্চে যেয়ে পরীক্ষা দিতে পারবে, যারা অনলাইন কোর্স করবে তারা ব্রাঞ্চে যেয়ে পরীক্ষা দিতে পারবে। এবং এই পরীক্ষাগুলোর খাতা আমরা, হ্যাঁ, অনলাইনে পরীক্ষা হবে না। অনলাইন কোর্স যারা করবে তাদের পরীক্ষাগুলো অনলাইনে হবে না, কারণ অনলাইনে পরীক্ষা দিয়ে তুমি ফিডব্যাক পাবে না। তুমি ক্লাসগুলো করবে অনলাইনে, আর আমাদের খাতাগুলো, পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে আমাদের নিকটস্থ ব্রাঞ্চে যেয়ে। আর সেই ব্রাঞ্চে পরীক্ষা দেওয়ার পর খাতা আমরা টিচাররা দেখবো। সেই সুযোগটা আমরা অনলাইন কোর্সে যারা ভর্তি হবে তারা তাদেরকে এই সুযোগটা দেবো, ঠিক আছে। আমি অফলাইন কোর্সে যাওয়ার আগে অনলাইন কোর্স সম্পর্কে আমাদের যুক্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমি ইংলিশে তাহলে যেহেতু কথা বলছি, আমি অনলাইন কোর্সে ইংলিশের, যেহেতু ইংলিশ আমরা চাচ্ছি আমাদের বাংলার শিক্ষক যখন অনলাইন কোর্স ঘোষণা দিবেন, বাংলার শিক্ষকের কাছ থেকে আমরা তার সিলেবাসটা এবং পুরোটা তার কাছ থেকে জানবো। আমি ইংলিশ পড়াবো, ইংলিশের সিলেবাসটা আমি আজকে দিচ্ছি। আর অঙ্ক যিনি পড়াবেন অঙ্কের সিলেবাসটা নিয়ে উনি কথা বলবেন, এবং ডিটেলস ওই অঙ্ক স্যারের কাছ থেকে শুনলে আমার মনে হয় আমার চেয়ে ভালো যিনি অঙ্কে বিশেষজ্ঞ ওনার কাছ থেকে শুনলে তোমার বেশি উপকার হবে। ইংরেজি বিষয়ে তো অন্যের চেয়ে আমার কাছ থেকে শুনলে তোমার বেশি উপকার হবে। আমি এই জন্য মনে করি আমরা সাবজেক্ট ওয়াইজ টিচারদের দিয়ে একটু কথা বলি। তোমরা একটু শেয়ার করো প্লিজ, প্লিজ আরেকবার বলছি, একটু শেয়ার করার জন্য বলছি, রিকোয়েস্ট করছি, একটু শেয়ার করো। আমরা ইংলিশে টোটাল ক্লাস অনলাইনে আমরা 27টার মতন ক্লাস নেব, 27 ক্লাস নেব অনলাইনে, ঠিক আছে। 27টা ক্লাস নেব। তার মধ্যে কোন সাবজেক্টে আমরা টপিক সহ উল্লেখ করে দিয়েছি, কোন সাবজেক্টে কয়টা ক্লাস। যেমন ওয়ার্ড ফরমেশন এখানে একটা ক্লাস আছে, কিন্তু আমি ক্লাস নেব 2টা ক্লাস, ঠিক আছে। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, কোটেশন মার্কস, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এটার উপর আমি 6 ঘন্টা ক্লাস দেবো, 6 ঘন্টা, 6 আওয়ার্স একটানা ক্লাস দিয়ে যাবে, ঠিক আছে। এই 2 নম্বর টপিকের উপরে, 4 নম্বর টপিকের উপর আমি 4 ঘন্টা ক্লাস দিই। জয়নিং সেন্টেন্সের উপর আমি 4 ঘন্টা ক্লাস দিই। ক্লাস দিলে তুমি ওপেনারের সাহায্যে কিভাবে 2টা বাক্য যোগ করবে, 3টা বাক্য যোগ করবে, তুমি আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, সাবঅর্ডিনেট মার্কার দ্বারা কিভাবে 2টা বাক্য যোগ করবে, কোঅর্ডিনেট মার্কার দ্বারা কিভাবে 2টা বাক্য যোগ করবে, তুমি প্রিপোজিশনের সাহায্যে কিভাবে 2টা বাক্য যোগ করবে, তুমি ট্রানজিশনের সাহায্যে 2টা বাক্য কিভাবে যোগ করবে, এই বিষয়ে আমার জয়নিং সেন্টেন্সে ক্লাস করলে বিস্তারিত তোমরা জানতে পারবে, ঠিক আছে। তারপরে এই ক্লাসগুলো আমরা 2 জন টিচার মিলে নেবো, আমিও নেবো, শরীফ স্যার নেবে। আমি যে ক্লাসটা নেবো সেম ক্লাসটা আবার দেখা যাচ্ছে হ্যাঁ তাদের ম্যাক্সিমাম ক্লাস শরীফ স্যার নেবে। তাহলে সেই ক্ষেত্রে 2 জন টিচার মিলে, এমন না যে আমি যে ক্লাসটা নিলাম শরীফ স্যারকে এটা দিয়ে দেবো, না, আমি যে ক্লাসটা নিব ওই ক্লাসগুলোতে, যেমন স্পেশালি যেই ক্লাসগুলোতে যেমন শরীফ স্যার আমাদেরকে ইনপুট দিবে, যেমন কম্প্রিহেনশন আমিও নেবো, শরীফ স্যারও নেবে। লেটার রাইটিং আমিও নেবো, শরীফ স্যারও নেবে। হ্যাঁ, সামারি রাইটিং আমিও নেবো, শরীফ স্যারও নেবে। ট্রান্সলেশন, রিট্রান্সলেশন আমিও নেবো, শরীফ স্যারও নেবে। এসে শরীফ স্যার নেবে, আমিও নেবো। হাউ টু ডু ওয়েল ইন দ্য রিটেন এক্সামিনেশন, এই বিষয়ে আমিও কথা বলবো, শরীফ স্যারও কথা বলবে। তাহলে এই বিষয়গুলোতে আশা করছি যারা আমাদের পরামর্শ দরকার আছে তারা আমাদের অনলাইন কোর্সটা অফলাইনের পাশাপাশি কেউ যদি মনে করে যে না স্পেশালি আমাদের অনলাইন কোর্স করবে, কারণ আমাদের ব্রাঞ্চ তো বাংলাদেশের সব জায়গায় নাই, যেমন ঢাকার মধ্যে আমরা সব জায়গায় আমাদের ব্রাঞ্চ নাই, কিংবা সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের ব্রাঞ্চ নাই, ঠিক আছে। কেউ যদি আমাদের যেখানে ব্রাঞ্চ নাই সেখানকার কোনো স্টুডেন্ট যদি তারা আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের উপর ভরসা রাখে, আশা করছি তারা অনলাইনে আমাদের সুযোগটা যাতে নিতে পারে।
অনলাইনে তারা যাতে করে তারা আমাদের সুযোগটা নিতে পারে। খুলনাতে যারা আছে, রংপুরে যারা আছে, বগুড়াতে যারা আছে, কিংবা অন্যান্য জায়গায় যারা আছে, তারা অনলাইনে যাতে আমাদের সুযোগটা নিতে পারে, তাদের জন্য আমরা অনলাইন রিটেন কোর্সটার অফার রেখেছি। ফিজিক্যাল কোর্সে ইচ্ছা ছিল, কিন্তু অনলাইনটা আমরা সুযোগটা রেখেছি এই কারণে। তাহলে অনলাইনে আমাদের টোটাল ইংরেজি ক্লাস হবে 27টা, এক্সট্রা ক্লাস দেবো 3টা, আর এখানে 24টা ক্লাস সরাসরি হবে। এবং এই ক্লাসগুলো নেব আমি এবং শরীফ হোসেন চৌধুরী দুজনে মিলে নেব। তারপরে এখানের মধ্যে আমাদের প্র্যাকটিস শিট তো থাকবেই, প্লাস এখানে ফিটা এই এতগুলা এবং খাতা দেখার ব্যাপার আছে। এই সব মিলিয়ে আমাদের 2জন টিচার, যদি আমি আলাদাভাবে পড়াইতাম তাহলে আমি কিন্তু 2,500 থেকে 3,000 টাকা দাবি করতাম। শরীফ স্যার যদি আলাদাভাবে পড়াইতো সেখানে 2,500 থেকে 3,000 টাকা দাবি করতো। তো যেহেতু আমরা 2জন টিচারে একসাথে সবগুলা ক্লাসকে দেব এবং সবগুলা ক্লাস আমাদের একসাথে তোমরা করতে পারবে, সেই জন্য আমরা একটা মিনিমাম, আমাদের যেহেতু এখানে 2জন, তো আমাদের তো একটা পরিশ্রমের একটা মূল্য থাকা উচিত। তো 2জন টিচার, ঠিক আছে, এবং প্রতিষ্ঠানের একটা থাকতে খরচের ব্যাপার আছে। এই সব মিলিয়ে আমরা রিটেন অনলাইন কোর্স যারা করবে তাদের জন্য আমরা বেশি ধরি নাই, তাদের জন্য মোট ফি হচ্ছে 4,500 টাকা। তার মধ্যে থেকে প্রথম 100 জনের জন্য আমরা 2টা টাইম ঘোষণা করছি, সন্ধ্যা 7টায় একটা ব্যাচ, রাত 9টায় একটা ব্যাচ। একই দিনে সন্ধ্যা 7টায়, একই দিনে রাত 9টায়, একই দিনে সন্ধ্যা 7টায় একটা ব্যাচ হবে এবং রাত 9টায় একটা ব্যাচ হবে। কেউ 7টার ব্যাচ মিস করলে সে 9টার ব্যাচ করতে পারবে। 9টার ব্যাচ যদি কেউ মিস করে আগে জানাতে হবে, তাকে 7টার ব্যাচে ক্লাস করার সুযোগ দেওয়া হবে। এইভাবে একই দিনে 2টা ক্লাস হবে, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ক্লাস হবে। এই ক্লাসগুলি যদি করতে চাও তাহলে আমাদের কাছ থেকে তোমরা 4,500 টাকা ফি, আর সেখান থেকে আমরা প্রথম 100 জনের জন্য 4,000 টাকা ফি ধার্য করেছি। এই 4,000 টাকা ফি দিয়ে যারা আমাদের ইংরেজি কোর্স করার প্রয়োজন আছে মনে করছো, আশা করছি এইটুকু আমরা ডিজার্ভ করি, তোমরা হ্যাঁ এইটুকু করতে পারো। ক্লাসগুলো হবে জুম অ্যাপে ক্লাস হবে। জুম অ্যাপে ক্লাস হবে আমাদের জুমের যে আগে আমরা যেভাবে ক্লাস নিয়েছি সেই জুম অ্যাপে আমাদের ক্লাস হবে। যাদের ওয়াইফাই ভালো আছে, হ্যাঁ, তাদের ইন্টারনেট ভালো আছে, তারা আমাদের জুম অ্যাপের সাহায্যে তারা ক্লাসগুলো করতে পারবে। আর ক্লাস টাইম 2টা টাইম, সন্ধ্যা 7টায় এবং রাত 9টায়, সন্ধ্যা 7টায় এবং রাত 9টায়। তো এই সময়ের মধ্যে তোমরা যে কোনো একটা সময় বাছাই করে এই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে। আর ব্রাঞ্চে তোমাদের ফুল কোর্স করতে পারবে। ব্রাঞ্চে যদি তোমরা ফুল কোর্স করতে চাও, ওখানে সাবজেক্ট ভিত্তিক কোর্স হবে না, ব্রাঞ্চে কোনো সাবজেক্ট ভিত্তিক কোর্স হবে না, সেখানে হবে ফুল কোর্স, অর্থাৎ রিটেন ফুল কোর্স। রিটেন ফুল কোর্স যারা করতে চাও সেখানেও ইংরেজিতে আমার ক্লাস পাবে, শরীফের ক্লাস পাবে, হ্যাঁ। তবে সেখানে সপ্তাহে অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্রাঞ্চে যাই প্রতিদিন যে বসে থাকা সম্ভব না, আমার পক্ষে প্রতি সপ্তাহে ব্রাঞ্চে যাওয়া সম্ভব না, এটা একটা পার্থক্য হবে। এই জন্য আমাদের ব্রাঞ্চে যারা ফুল কোর্স করতে চাও তারা ইংলিশে আমাদের ওখানে যথেষ্ট ক্লাস আছে, এবং ফুল কোর্স কিভাবে করবে ব্রাঞ্চে সেটার জন্য আমরা একটু পরে আসতেছি। ওকে, এখন আমাদের পরবর্তীতে যাচ্ছি আমরা। এখন কোন টপিকে কোন কোন ক্লাস নেবো, এটা রিটেনে পুরো টাকা বার করবে। আমাদের এই সিলেবাসটা আমরা এমনভাবে তৈরি করেছি, রিটেনে পুরো টাকা বার করবে, ঠিক আছে। অন্য কোনো বইয়ের বকবলের পড়া লাগবে না। অনেকে বলে পত্রিকা থেকে বকবলের, আমার বকবলের ক্লাস করলে পত্রিকা পড়া লাগবে না, এই বকবলের ক্লাস করলে যথেষ্ট। ওয়ার্ড ফরমেশন পড়লে অন্য কোনো বই পড়া লাগবে না ইনশাল্লাহ, এখান থেকে 5-এর মধ্যে 4 পাওয়া যায়। তো আশা করছি এখানে সব স্পষ্ট আছে। হ্যাঁ, আমরা আমাদের পরের পয়েন্টে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের সেমিনার ডেট, আমরা একটু সেমিনারের কথাটা একটু বলে ফেলি দ্রুত। আমাদের যে সেমিনারগুলো আমরা নিব, আমরা আশা করছি আমাদের এই 23 তারিখ থেকে আমাদের সেমিনার নেওয়া শুরু করব। আমরা কোন কোন ব্রাঞ্চের সেমিনার কোন দিন হবে, কয় তারিখে হবে, কয়টার সময় হবে, আমরা রিটেনের সেমিনার সময়টা উল্লেখ করছি, টাইম উল্লেখ করছি। যেমন মিরপুর ব্রাঞ্চে 23 তারিখে আমরা মিরপুর ব্রাঞ্চে সেমিনার নেব বিকাল 3টায়। মিরপুর ব্রাঞ্চ অদিতি মিরপুর 10 নম্বর ব্রাঞ্চ, অদিতি মিরপুর 10 নম্বর ব্রাঞ্চে আমরা 23 তারিখে বিকাল 3টায় লিখিত সেমিনার নিব। বিকাল 3টায় আমরা লিখিত সেমিনার নিব। যারা অদিতিতে ভর্তি হতে চাও, আমাদের সেমিনার একটা দেখে তারা এই সিদ্ধান্তটা নিতে পারো। আমরা নীলক্ষেতে, অদিতি নীলক্ষেত ব্রাঞ্চে আমরা 23 তারিখে সকাল বিকাল 3টায় সেমিনার নিব। বিকাল 3টায় আমরা নীলক্ষেতে সেমিনার নিব, নীলক্ষেত ব্রাঞ্চে, ঠিক আছে। তারপরে আমাদের হ্যাঁ, আমাদের রাজশাহী ব্রাঞ্চে আমরা সেমিনার নেব 24 তারিখ বিকাল 3টায়। 24 তারিখ বিকাল 3টায় আমাদের অদিতি রাজশাহী ব্রাঞ্চে সেমিনার হবে। আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে, অদিতি চট্টগ্রাম চকবাজার ব্রাঞ্চে সেমিনার হবে 27 তারিখ বিকাল 3টায়। 27 তারিখ বিকাল 3টায় লিখিত সেমিনার, 27 তারিখ বিকাল 3টায়। আমাদের ময়মনসিংহ, অদিতি ময়মনসিংহ ব্রাঞ্চে 28 তারিখ বিকাল 3টায় সেমিনার হবে। 28 তারিখ বিকাল 3টায় হ্যাঁ সেমিনার হবে ময়মনসিংহ ব্রাঞ্চ।
অদিতি সিলেট ব্রাঞ্চে 29 তারিখ, হ্যাঁ অদিতি ময়মনসিংহ ব্রাঞ্চে, সিলেট ব্রাঞ্চে আমাদের 29 তারিখ বিকাল 3টায় সেমিনার হবে। কুমিল্লা ব্রাঞ্চে সেমিনার হবে 30 তারিখ, 30 তারিখ বিকাল 3টায়। আশা করছি এই সেমিনারগুলো তোমরা দেখে তারপরে তোমরা যাচাই করো এবং ক্লাস করো, এবং কালকে থেকে আমাদের সন্ধ্যা 7টায় এবং রাত 9টায় একটানা 8 দিন ফ্রি ক্লাস আছে। তোমরা ফ্রি ক্লাস দেখে তোমরা প্রিলি বলো রিটার্ন বলো তোমরা যাচাই করে দেখতে পারো আমাদের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস এবং আমাদের সবগুলো কেমন। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক। কোর্স ফি কোনটার কোর্স ফি? অনলাইনে ব্রাঞ্চের ফিটা আমরা জানাই দিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে ব্রাঞ্চের ফিটা আমরা সেমিনারে জানাই দেবো। সেমিনারে আমরা কোন ব্রাঞ্চে কতটা ফি হবে সেটা আমরা ব্রাঞ্চে জানাই দিচ্ছি। আমরা সর্বোচ্চ ছাড় দেব। ব্রাঞ্চে যারা ফিজিক্যাল কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা লিখিত সর্বোচ্চ ছাড় পাবে, তারা সর্বোচ্চ ছাড় পাবে। ব্রাঞ্চ ওয়াইজ এক ব্রাঞ্চে সব ব্রাঞ্চে একই রকম ফি হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তাহলে ব্রাঞ্চ ওয়াইজ কিছুটা ফি তারতম্য হবে, তবে আমরা সর্বোচ্চ ছাড় পাবে আমাদের ছেলেমেয়েরা। আমি এই কিছুক্ষণ শরীফ স্যার কথা বলার পরে আমি এই ফি এর বিষয়টা আমি এখানে উল্লেখ করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত একাডেমিক অ্যাডভাইজার এবং অদিতির পরিচালক জনাব শরীফ হোসেন আহমদ চৌধুরী। আশা করছি তার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনতে পারবো। ওকে, জনাব শরীফ হোসেন চৌধুরী আশা করছি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা শরীফের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। শরীফ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, একেবারে সময় উপযোগী পরামর্শমূলক আলোচনা করার জন্য আমাদের অদিতি লিমিটেডের সম্মানিত এমডি স্যারকে অনেক ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাই, বিসিএস প্রিলিমিনারি কিন্তু মূলত পরীক্ষা না। মূলত বিসিএস রিটেন পরীক্ষাই হলো একজন প্রার্থীর মৌলিক মানদণ্ড বিচারের সবচেয়ে বড় পরীক্ষা। আরেকটা বিষয় আমার কাছে আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হয়, বিসিএস প্রিলিমিনারিতে কেউ ফেল করলে এটা আমরা অনেক সময় সহজভাবে নিতে পারি অথবা নিয়ে থাকি। এটা আমার দীর্ঘ ইতিহাসের অংশ। আমি দেখেছি যে প্রিলিমিনারিতে ফেল করলে কেউ বলতে পারে আমার মাথা ব্যথা ছিল, আমি ইনস্ট্যান্টলি নিজেকে 2 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তো ফলে এটা সহজ, বা অনেক ভালো স্টুডেন্ট কিন্তু প্রিলিমিনারিতে ফেল করে অথবা ভালো আনসার করে আসতে পারে না। প্রিলিমিনারিতে পাস না করা এটা তেমন ডিসক্রেডিট হয়ে ওঠে না, কিন্তু রিটেন পরীক্ষায় ফেল করা এটা চরমতম ডিসক্রেডিট। এবং কেন যে মানুষ মনে করে যে হয়তো আমার কোনো মৌলিক কোনো প্রবলেমের কারণে, অনেক ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্টরাও রিটেনে ফেল করে, কিন্তু আমরা অনেকেই মনে করেন যে রিটেন পরীক্ষায় হয়তো আমার কোনো মৌলিক দুর্বলতা আছে। তো সেটা একেবারেই ডিসক্রেডিট, এবং এই মুহূর্তে এসে পতনটা একেবারে লজ্জাজনক। প্রিলিমিনারি পাস করাটাও অনেক বড় একটা লাকের বিষয়, সবাই পাস করে না। তো যাদের প্রিলিমিনারি পাস করার সম্ভাবনা আছে, আর আমি আমার পোস্টেও বলেছি, যারা এই বছর হয়তো প্রিলিমিনারি পাস নাও করতে পারে, আমি প্রায় অনেকের সাথে কথা বলেছি, অনেক মেধাবী স্টুডেন্ট ছিল, ভালো প্রস্তুতি ছিল, কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে নার্ভাস ফেল করার কারণে তারা কম নাম্বার পেয়েছেন। আমার পরামর্শ হলো রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত রিটেনের যদি মৌলিক পড়াশোনাটা অন্তত পক্ষে ইংলিশ, ম্যাথ বা বিজ্ঞান এই ধরনের বিষয়গুলো রিটেন পরীক্ষার আগ পর্যন্ত যদি কোনো প্রার্থী কমপ্লিট করে, স্পেশালি আমি বলি রিটেনে যে ইংলিশে 175 নম্বর এবং গ্রামারে 25 নম্বরের মধ্যে আবার সেখানে ফ্রি হ্যান্ড রাইটিং, সেন্টেন্স মেকিং আছে, 180 বা 85 নম্বরের মতো প্রায় ফ্রি হ্যান্ড রাইটিং আছে। তো এই ইংলিশের আধিপত্য নেয়া, এই প্রস্তুতি, ম্যাথের উপরে যে আমাদের ম্যাথস মেন্টাল এবিলিটির মধ্যে যে 50-50-100 নম্বর আছে সেটার প্রস্তুতি, বিজ্ঞানের প্রস্তুতি, এই তিনটার প্রস্তুতি যদি রিটেন পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্টের আগ পর্যন্ত কেউ নিয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে যে অন্যান্য সমসাময়িক নন ক্যাডার পরীক্ষাগুলো আছে, বিশেষত ব্যাংকের পরীক্ষা, এরপরে আমাদের যে বিভিন্ন রকমের পিএসসি থেকে, মন্ত্রণালয় থেকে বিভিন্ন নন ক্যাডারের প্রশ্নগুলো যে আসে, তো এগুলাতে ভালো করার জন্য একটা দারুণ সুযোগ রিটেন পরীক্ষা। আমি আবার বলি সারা বছর জুড়ে কিন্তু এই কোভিডকালীন সময়েও কিন্তু রিটেন পরীক্ষাগুলো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিটেন পরীক্ষা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিটেন পরীক্ষার মধ্যে কমন প্রশ্ন যে করোনা
পোস্ট করোনা রিকভারি প্ল্যান পরীক্ষা এসেছে, পোস্ট করোনা রিকভারি প্ল্যান প্ল্যান কি হতে পারে। তো এই যে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশটা, তো এটা তো গ্রামারের কাজ না, প্রিলিমিনারির সাথে রিটেনের প্রস্তুতির একটা বৈচিত্র্য আছে। তো সেজন্য আমার একটা পরামর্শ হলো, যারা আহ, যারা এই 43তমতে অংশগ্রহণ করার সুযোগ থাকবে, এবং যারা মোটামুটি 90 পর্যন্ত আসবে না 5, 7, 10 নম্বরের জন্য, যারা প্রিলিমিনারিতে 5, 7, 10 নম্বরের জন্য, হ্যাঁ 5, 7, 10 নম্বরের জন্য প্রিলিতে না আসার সম্ভাবনা আছে, তাদের কাছে আমি একটাই বলতে চাই যে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত রিটেন পরীক্ষার অন্তত পক্ষে 3টা সাবজেক্ট লিস্ট, অথবা নিজের অবস্থান থেকে দুর্বল মনে হয় এমন 3টা সাবজেক্টের সব হ্যান্ড গুলো গুছিয়ে রাখা। আমি সাথে আর একটা কথা বলি, এই মুহূর্তে কেন রিটেনের ব্যাপারে আমি সবাইকে জোর দেই। আহ, আমি যখন এক অদিতির চট্টগ্রাম শাখা উদ্বোধনের সময় স্যারের সাথে, শ্রদ্ধেয় এমডি স্যারের সাথে আমি বসাছিলাম, এমন সময় একটা ছেলে আইসা স্যারকে বলল যে স্যার আমার তো এসআইতে হয়ে গিয়েছে, আমি কি এসআইতে জয়েন করবো কিনা। ও অত্যন্ত দুর্দান্ত মেধাবী ছেলে। স্যার এক পর্যায়ে বলছেন যে তুমি কেন এসআইতে জয়েন করবা, তুমি তো ক্যাডার হইবা। কিন্তু স্যার আবার তাৎক্ষণিকভাবে চিন্তা করতেছেন যে আমি আমার পরামর্শ শুনে যদি চাকরিতে জয়েন না করো, পরবর্তীতে তুমি কোনো চাকরি পেলে না, তখন কি হবে। তবে স্যারের এবং আমাদের বদ্ধমূল বিশ্বাস ছিল ওই ছেলেটা এত মেধাবী, কিন্তু হঠাৎ করে চাকরি হয়ে গেছে এসআইতে এবং সে যোগদান করেছে, এবং আমার ধারণা মতে, আমার জানা মতে, ও পরবর্তীতে আর কোনোটাই অংশগ্রহণ করতে পারেনি ভালোভাবে। তো কোনো চাকরিতে জয়েন করার পরে আর রিটেন পরীক্ষার প্রস্তুতি আদৌ নেওয়ার সুযোগ নাই। ব্যাংক থেকে শুরু করে অন্যান্য কোনো জায়গায় যদি কেউ 6 মাস বা 8 মাসের মধ্যে কেউ চাকরিতে জয়েন করে ফেললেও তারপরে কিন্তু রিটেন পরীক্ষার জন্য গুছিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই। এখন যাদের হাতে সময় আছে, আমি বলবো যে রিটেনকে কম্বাইন্ড ওয়েতে, ব্যাংক বা নন ক্যাডার এবং বিসিএস পরীক্ষার কম্বাইন্ড প্রশ্নগুলো একসাথে সমন্বয় করে যেভাবে আমরা পড়াই, এভাবে যদি একটা ভালো প্রস্তুতি নেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস যে এই সময়টা ভালোভাবে কাজে লাগবে। আর এমনি কিন্তু হতাশা বা গ্লানিতে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার পরে আমরা ফিরতেও কিন্তু সময় লাগে। কিন্তু যদি আমার কাছে, আমি আবার বলি, জোর দিয়ে বলি, রিটেন পরীক্ষার আগ পর্যন্ত অন্তত পক্ষে যে আমরা অনেকগুলো ক্লাস নেবো এবং রেগুলার যদি রিটেনের ক্লাসগুলো কন্টিনিউ করলে আমার বিশ্বাস যে প্রিলিমিনারির বেসিসটাও মজবুত হবে। তো আমি আহ, আহ, অদিতির অগ্রযাত্রায় আমরা যারা আছি সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আহ, আবার বলি, দেয়ার আর 3 L's ফর সাকসেস। এখানে একটা কথা মনে রাখতে হবে, দেয়ার আর 3 L's ফর সাকসেস। সফলতার জন্য 3টে এল দরকার: লেবার, লাক এবং লবিং। বিসিএস পরীক্ষার ক্ষেত্রে লেবারই হলো 99%। আমার সাথে যতজনের কথা হয়েছে যে স্যার আমি 90 পেয়েছি, 95 পেয়েছি, তো আমি বলেছি যে এটা কিন্তু আমার একটা ড্রব্যাক, হয়তো আমি এখানে যোগ্য হয়ে উঠতে পারিনি। কারণ অনেকে তো 105, 10ও পেয়েছে। তো আমার লেগে থাকতে হবে। এটা অনেকে একদম পুরা লেগে থাকা ছাড়া আর এখানে কোনো সাফল্যের কোনো বিকল্প শর্টকাট হয়ে নাই। হয়তো আমার লেবার একটু ঘাটতি ছিল, আমি যদি আরো একটু এই সময়টাতে ভালোভাবে সময় কাটাই এবং এই 2021 সালকে ডেডিকেট করি, 2021 সালকে আমি শুধু পড়াশোনা এবং একটা আমার আইডেন্টিটি বিল্ড আপের জন্য সময় দেই, তাহলে আমার মনে হয় একটা ভালো কিছু করা সম্ভব। আর আমি ছোটখাটো বিভিন্ন বেসরকারি জবে কখনোই উৎসাহিত করি না। আমি আজকে আমার সাথে ফার্মগেট ক্লাস নেওয়ার সময় একজন এসে আমার সাথে যোগাযোগ করলেন, বললো যে আমার কি করণীয় আছে। ওর ওর আমার কাছে পরামর্শ নিতে আসলো যে ওর একটা ভুইফুর কোম্পানির কথা বললো, যেখানে প্রায় 11-12 হাজার টাকা বেতন পাবে। আমি বললাম যে কয়দিন সময় দিতে হবে, বললো যে সপ্তাহে 6 দিন সময় দিতে হবে, 9টা থেকে 7টা পর্যন্ত। 9টা থেকে 7টা পর্যন্ত একটা প্রাইভেট এই সমস্ত কোম্পানিতে সময় দেওয়ার চেয়ে আমি বললাম যে তুমি প্রয়োজনে এই ওই উম, উম, ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তা হও, উদ্যোক্তা হলেও একটা কিছু করা সম্ভব। স্যার, জি স্যার। তো আমি বলতে চাচ্ছি যে এই সময়টার মধ্যে প্রয়োজনে উদ্যোক্তা হওয়া ভালো, এই সমস্ত কোম্পানিতে যাওয়ার জন্য। তো সারা জীবনের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, আইডেন্টিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এক্সিস্টেন্স। অস্তিত্ব, পরিচয়ের চেয়ে অস্তিত্বটা বেশি গুরুত্বপূর্ণ। তো নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য একটা একটা মুখ্যম সময়। এখন ইট ইজ হাই টাইম টু ইনভেস্ট ইউর মানি এন্ড টাইম অনলি ফর ইউর সেলফ। নিজেকে যতভাবে ভুক্ত করার জন্য যত ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন, এখানে ইনভেস্ট করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে।
সবার জন্য শুভকামনা রইলো। আমাদের স্যার অদিতির বিভিন্ন আমাদের যে পরিকল্পনাগুলো ইতিমধ্যে শেয়ার করেছেন, সামনে শেয়ার করবেন, আশা করি কেউ ক্ষতিগ্রস্ত হবে এমনটা আমার বিশ্বাস হয় না, ইনশাল্লাহ। শুভকামনা রইলো। ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। শরীফ হোসেন, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শরীফের কথা শুনে আমাদের যারা দেখছো, তোমরা এতক্ষণ যাবত যারা দেখছো, তার কথা শুনে মানে আমার মনে হয় কিছুটা হলে তোমরা আইডিয়া পেয়েছো এবং কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, শরীফকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইনশাল্লাহ ভেরি মাচ আবার দেখা হবে। হ্যাঁ, কালকে স্যার। শরীফের আমি ক্লাস আবার আছে। আমার কথা স্যার, আমি হ্যাঁ, আবার আর আমার কথা কথা সাম আপ করে দেই। 2021 সাল ডেডিকেশনের জন্যই আমার পরামর্শ থাকবে। কোনো পিছু হটা চলবে না। যারা মোটামুটি আমরা বিনিয়োগ করে ফেলেছি অনেক গুরুত্বপূর্ণ সময় এই সময়টাতে, এই সময়টা আমরা অন্য কাজে বিনিয়োগ করলে কিন্তু অন্য ফলাফল আসতো। যেহেতু বিনিয়োগ করেছি এই খাতে, আমার মনে হয় এখানে আরো এই বছরটা সময় দিলে কোনো না কোনো কাজে লাগবে, যে এই ব্যাপারে আমি প্রায় নিশ্চিত। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, তাহলে দেখা হবে ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ শরীফ। আসসালামু আলাইকুম। যাক, আমি এখানে খুব সংক্ষেপে কয়েকটা 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আপাতত। আজকে আমাদের কালকে সেমিনার শেষ হয় নাই। কালকে আমরা রাত 8টায়, তোমরা রাত সন্ধ্যা 7টায়, যারা 43তম প্রিলি প্রার্থী তারা সন্ধ্যা 7টায় আমাদের শরীফ হোসেন চৌধুরী স্যার আমাদের সন্ধ্যা 7টায় তোমাদের একটা ফ্রি ক্লাস দিবে। সন্ধ্যা 7টায় তোমরা ফেসবুকে সরাসরি, হ্যাঁ সরাসরি ফেসবুকে আমার গ্রুপ থেকে তোমরা ইয়ে থেকে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবে। এবং রাত 9টায় শরীফ স্যারের কাছ থেকে মানে ইংরেজি রিটেন ক্লাসের একটা তোমরা দেখতে পারবে, তো এরপর যাচাই করতে পারবে। তারপরের দিন আমাদের সোহাগ শিকদার, তারপরের দিন আমাদের ক্লাস আছে। তারপরের দিন ক্লাস আছে, শুধু 26 তারিখ অফ আছে। এরপর 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ আমি। তাহলে ইংরেজি দিয়ে শুরু, ইংরেজি দিয়ে শেষ। তাহলে আমাদের প্রত্যেকটা টিচারের তোমরা ক্লাস করে, প্রিলি ক্লাস এবং রিটেন ক্লাস অনলাইনে ফেসবুকে করবে। করার পরে তোমরা যদি মনে হয় এই ক্লাসগুলো করা আমাদের দরকার, এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা কিছু শিখতে পারবো, তাহলে তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও। কারণ কিছু ভালো যদি পাওয়া যায়, ভালো কিছু পাইতে হলে কিছু ইনভেস্ট করা লাগে। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়েটা। অনলাইন বিষয়ে যারা অন্যান্য স্যার, যেমন ম্যাথমেটিক্সের স্যার, এটার ফি কত হবে, বাংলার ফি কত হবে, অঙ্কের ইংরেজি বা আন্তর্জাতিকের ফি কত হবে, এটা আমি কালকে ইনশাল্লাহ আমি স্লাইডে জানিয়ে দেবো এবং তোমাদেরকে সবাইকে ফেসবুক লাইভে এসে বলে দেবো আমাদের কোন স্যারের অনলাইন সাবজেক্টের ফি কত, ওকে, লিখিত ফি কত। আর যারা প্রিলিমিনারিতে ভর্তি হতে চাও 43তমতে, তারা অনলাইনে ফুল কোর্স করতে পারবে এবং অনলাইনে আমরা ব্রাঞ্চও ফুল কোর্স করতে পারবে। অনলাইনে ব্রাঞ্চে ফুল কোর্স করতে পারবে 43, এবং অনলাইনে তোমরা 43 ফুল কোর্স করতে পারবে। এইটার জন্য আমরা অলরেডি একটা ফি ধার্য করেছি। যারা অনলাইনে 43তম ফুল কোর্স করতে চাও তারা 6200 টাকা ফি, 6200 টাকা ফি ফুল কোর্স। তার মধ্যে থেকে আমি আজকে 1000 টাকা ছাড় দিচ্ছি। 1000 টাকা ছাড়ে তোমাদের 5200 টাকা দিয়ে তোমরা আগামী 30 তারিখের মধ্যে তোমরা 5200 টাকা দিয়ে অনলাইনে তোমরা ফুল কোর্স করতে পারবে। তবে যারা ফুল কোর্স করবে তারা কিন্তু ব্রাঞ্চে কোনো সুযোগ পাবে না, ব্রাঞ্চে লাইব্রেরি ইউজ করতে পারবে না বা অন্য সুযোগ পাবে না যারা অনলাইনে ক্লাস করবে। আর যারা ফিজিক্যালি ব্রাঞ্চে ক্লাস ফুল কোর্স করবে 43 কিংবা 44, তারা ব্রাঞ্চে লাইব্রেরি ইউজ করতে পারবে, তারা শিট পাবে, শিটের হার্ড কপি পাবে, পরীক্ষা ব্রাঞ্চে দিতে পারবে। হ্যাঁ, আবার তাদের করোনার কারণে বা এই ধরনের কোনো বন্ধর সময় তারা অনলাইনে ক্লাস করতে পারবে। এই সমস্ত সুযোগ তারা ব্রাঞ্চে থেকে নিতে পারবে। ঠিক আছে, এই জন্য ব্রাঞ্চে 43তম ফি কত হবে কালকে এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে সেমিনারের দিন বা আমাদের হটলাইন আছে, হটলাইনে যোগাযোগ করে তোমরা ব্রাঞ্চে যোগাযোগ করে তোমরা এই ফিটা তোমরা অলরেডি জানতে পারো। চাইলে কালকে থেকে তোমরা আমাদের ব্রাঞ্চে গিয়ে তোমরা ভর্তি কার্যক্রম শুরু করতে পারো। কালকে থেকে অদিতির প্রত্যেকটা অফিস এবং লাইব্রেরি ইনশাল্লাহ খোলা থাকবে। কালকে থেকে চেষ্টা করছি আমরা অদিতির প্রত্যেকটা লাইব্রেরি এবং অফিস যাতে খুলে দেওয়া যায়। 2-1টা লাইব্রেরি খোলা যাবে না, কারণ কালকে দিনটা লাগতে পারে। কালকে অথবা পরশু দিন, আমরা আগামী পরশু দিনের মধ্যে অর্থাৎ 23 তারিখের মধ্যে অদিতির সমস্ত অফিস এবং লাইব্রেরি খুলে যাবে এবং ভর্তি কার্যক্রম কালকে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তোমরা চাইলে কালকে থেকে ভর্তি হতে পারবে। আমাদের ভর্তি ক্লাস শুরু এর মধ্যেই শুরু হয়ে যাবে। আমাদের সেমিনার যেদিন নেব সেমিনারের সাথে সাথে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ক্লাস করতে পারবে, সেমিনারও করতে পারবে। ঠিক আছে, এই সবে শুরু হয়ে যাবে আমাদের। আর আমাদের কখন সেমিনার, কখন তোমরা ডেট দেওয়া আছে এটা একটু দেখে তোমরা
হ্যাঁ, তোমরা দেখে নাও এবং ব্রাঞ্চে যোগাযোগ করে, আমাদের সংশ্লিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করে হটলাইনে ফোন দিয়ে তোমরা ভর্তির কার্যক্রম শুরু করতে পারো। আমরা অলরেডি ব্রাঞ্চে বলা আছে আমাদের ফিটা সম্পূর্ণ, আমরা অলরেডি ফিজিক্যাল ব্রাঞ্চে যারা ভর্তি হতে চাও তাদের ফি কত হবে, রিটেন ফি কত হবে এবং প্রিলিমিনারি 43তম কিংবা 44তম জন্য ফি কত হবে এটা ব্রাঞ্চে আমাদের বলা আছে। এবং সেমিনার যেদিন হবে সেদিন তো আরো স্পষ্টভাবে তোমরা জানতে পারবে। তোমরা এর মধ্যে যারা ভর্তি হতে চাও অদিতে তোমরা আশা করছি প্রস্তুতি নিতে পারো আমাদের ব্রাঞ্চে, তোমরা দেখতে পারো। তার আগে তোমাদেরকে বলবো কালকে থেকে ফ্রি ক্লাস করার জন্য, এবং কালকে রাত 8টায় আমি তোমাদেরকে বিস্তারিত বলবো এবং চেষ্টা করব কিছু মানে টেকনিক কিছু শেখানো যায় না, দু একটা ইংরেজি শেখানো যায় কিনা, এবং বিস্তারিত 43তম বিসিএস এবং ব্যাংক প্রিলি এবং ব্যাংক প্রিলি ইংরেজি, ব্যাংক প্রিলিমিনারি ম্যাথ এবং রিটেন ম্যাথ এবং রিটেন ব্যাংক রিটেন ইংলিশ ইত্যাদি সম্পর্কে যারা অপেক্ষা করছো তারা ইনশাল্লাহ কালকে বিস্তারিত ব্যাংক সম্পর্কে জানতে পারবে। আমাদের ব্যাংক কোর্স শীঘ্রই শুরু হচ্ছে। ব্যাংক কোর্স, ব্যাংক প্রিলিমিনারি ইংরেজি এবং ম্যাথ পেজ দিয়ে আমরা শুরু করছি শীঘ্রই। এটা কালকে আমরা বিস্তারিত বলবো। আর 43তম বিসিএস এর অনলাইন এবং অফলাইন দুটো কোর্স সম্পর্কে আমরা কালকে আরো বিস্তারিত বলবো, এবং ফিটা ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা জানাই দেবো। কালকে আমি ব্রাঞ্চও জানতে পারবে, কালকে আমি সরাসরি অনলাইনে বলে দেবো ফিটা। ওকে, সর্বোচ্চ ছাড় পাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অনলাইন কোর্সে যারা বিশেষ রিটেন কোর্স করতে চাও অনলাইনে, তাদের জন্য বলছি অনলাইনে আমাদের ফুল কোর্স হবে না, রিটেনে অনলাইন ফুল কোর্স হবে না। যারা অনলাইনে হবে সাবজেক্ট ভিত্তিক কোর্স, তুমি হয় ইংরেজি অথবা অঙ্ক অথবা বাংলা যে কোনো সাবজেক্টে তুমি কোর্স করতে পারবা। কেউ যদি, কারণ আমরা দেখেছি এক একজন ছেলে মেয়ে এক একটা সাবজেক্টে উইক থাকে। কেউ মনে করে যে আমি ইংলিশ করলেই চলবে, অঙ্ক লাগবে না, বিজ্ঞানে সায়েন্সের ছেলে আমি বিজ্ঞান পারি অঙ্ক পারি, তাহলে সে ফুল কোর্সে কেন ভর্তি হবে? অনলাইনে এরকম অনেক ছেলে মেয়ে আছে, তো তাদের জন্য আমরা অনলাইনে বিষয়ভিত্তিক সুযোগটা রেখেছি। আবার অনেকে আছে রংপুরে আছে, বগুড়া আছে, খুলনাতে আছে, যেখানে আমাদের ব্রাঞ্চ নাই, তাদের অনলাইনের সুযোগটা দরকার, এই জন্য আমরা অনলাইনে বিষয়ভিত্তিক সুযোগটা রেখেছি। তো যারা এই সুযোগটা আমাদের কাছ থেকে নেওয়া দরকার, আমাদের প্রতি বিশ্বাস করতে পারো, তারা অনলাইনে আমাদের ইংরেজি কোর্স, বাংলা কোর্স, অঙ্ক কোর্স, এই কোর্সগুলোতে তোমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হতে পারবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা একটা ফি আছে, ওই ফিটা দিতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সাবজেক্টে অনলাইনে আমাদের সিনিয়র মোস্ট টিচার এবং ফিক্সড টিচার করা আছে, ঠিক আছে? ফিক্সড টিচার দেওয়া আছে এবং ক্লাস টাইমটা আমরা বলে দেবো, ঠিক আছে? সপ্তাহে ইংরেজি হয়তো 2 দিন হইলে, সপ্তাহে যদি ইংরেজি 2 দিন হয়, অন্য সাবজেক্টে সপ্তাহে 2 দিন হবে, ঠিক আছে? অন্য সাবজেক্টেও 2 দিন হবে। প্রত্যেকটা সাবজেক্টে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, এবং আমরা চেষ্টা করবো 2টা করে ব্যাচ রাখার জন্য, 2টা টাইমে ব্যাচ রাখার জন্য, এবং সপ্তাহে যাতে 2 দিন করে ক্লাস হয় এটা আমরা চেষ্টা করবো অনলাইনে। ওকে, আমাদের কথাগুলো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে শুনেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীকাল রাত 8টায় 43তম প্রিলি, 44তম প্রিলি এবং ব্যাংক প্রিলিমিনারি ম্যাথ, ব্যাংক প্রিলিমিনারি ইংলিশ ইত্যাদি বিষয়ে যারা অধীর আগ্রহে বসে আছো তাদের জন্য আমরা কালকে আবার লাইভে আসবো রাত 8টায়। ওকে, আমাদের ব্রাঞ্চে যে অলরেডি কালকে থেকে আমাদের ব্রাঞ্চ, অদিতির ব্রাঞ্চ এবং অফিস খোলা আছে, এবং কালকে থেকে চাইলে তোমরা ব্রাঞ্চে ভর্তি হতে পারবে এবং সেখানে তোমাদের ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। ওকে, সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আর আমাদের মনে হয় আর কোনো প্রশ্ন আছে কিনা, কারোর কোনো প্রশ্ন নেওয়া যাবে? ওকে, আমি তাহলে তোমাদের লাইভের শেষে আমি তোমাদের প্রশ্নের আনসার দিয়ে দেবো যারা প্রশ্ন করতে চাও। এই তোমাদের জন্য শুভকামনা রইল। যারা অদিতির প্রতি বিশ্বাস আছে, আশা করছি অদিতির সঙ্গে থাকবে এবং সেরা সার্ভিসটা আমরা দেব, এটা আমরা বিশ্বাস করি, এবং মনে প্রাণে দৃঢ়তার সাথে ঘোষণা করছি আমরা সেরা সার্ভিস দেব এবং তোমরা সেরাটাই পাবে। ওকে, এবং আমাদের ব্রাঞ্চের নাম্বারে যোগাযোগ করতে পারো। অদিতির চট্টগ্রাম ব্রাঞ্চ, অদিতি কুমিল্লা ব্রাঞ্চ, অদিতি ময়মনসিংহ ব্রাঞ্চ, অদিতি রাজশাহী ব্রাঞ্চ, অদিতি সিলেট ব্রাঞ্চ, অদিতি মিরপুর ব্রাঞ্চ, অদিতি নীলক্ষেত ব্রাঞ্চ এবং বরিশাল ব্রাঞ্চ। হ্যাঁ, বরিশাল ব্রাঞ্চটা আমাদের হয়তো শেষের দিকে সপ্তাহখানেক লাগবে বরিশাল ব্রাঞ্চে আমাদের ইয়ে করতে, কিন্তু বাকি সবগুলো ব্রাঞ্চ আমরা কালকে বা পরশুর মধ্যে সবগুলো ব্রাঞ্চ খুলে যাবে। ওকে, আশা করছি ফোন নাম্বার আমাদের অলরেডি দেওয়া আছে, এখানে হটলাইনে দেওয়া আছে, তোমরা যে কোনো নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবে। এবং তারা কালকে যদি সরাসরি ফিটা জানতে চাও তাহলে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবে। অদিতিতে স্বাগতম।